কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের আরও একটি সানডে স্পেশাল হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে ঘটনা শেয়ার করেছে প্রিয়দর্শিনী। লাদাখে ট্রিপ করতে যাওয়ার স্বপ্ন আমাদের প্রত্যেক বাঙালিরই রয়েছে এবং আমার নিজের স্বপ্ন হচ্ছে রয়্যাল এনফিল্ড নিয়ে আমি লাদাখে যাব। কিন্তু সেই লাদাখে গিয়ে এমন একটা অভিশপ্ত পর্যায়ে কিছু কিছু মানুষ ফেঁসে যান, কয়েকজন প্রাণ হারান এবং এমন কিছু দেখতে পাওয়া যায় সেই শান্ত নির্জন ভূমিতে যা সত্যি কথা বলতে খুব একটা এক্সপেক্টেড নয়। ঘটনাটা শেষ অবধি শুনুন এবং এখানে আরও কিছু ঘটনা রয়েছে যেটা আমাদের খোদ বেলেঘাটার ঘটনা। এই যে বেলেঘাটা অঞ্চল, সেটা নিশ্চয়ই লাদাখ বলুন বা যাই বলুন, যে কোনো পার্বত্য অঞ্চলের থেকে বেশি জাঁকজমকপূর্ণ, অনেক বেশি লোকজন রয়েছে, কিন্তু এরকম একটা জায়গাতেও যে এরকম ঘটনা ঘটতে পারে তা হয়তো আপনারা ভাবতে পারবেন না। আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকমই মারাত্মক সত্যি ভৌতিক ঘটনা বা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বা যে কোনো ঘটনা প্যারানর্মাল আমার সাথে শেয়ার করতে চান বা আমার থেকে কোনো স্পিরিচুয়াল, তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। নাম্বারটা আবারও বলছি, 6290675195। এই নাম্বারটি আপনারা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টেও পেয়ে যাবেন। সো আপনারা কোথা থেকে শুনছেন, কখন শুনছেন, সেটা এক্ষুনি কমেন্ট করে আমাকে জানান। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো প্রিয়দর্শিনী, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভীষণ ভালো আছি। বিষয়টা হচ্ছে, তুমি তোমার লাইফে বেশ অনেকবার বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা প্যারানর্মাল এনকাউন্টারিংস এর সম্মুখীন হয়েছো। নিজের বাড়িতে ঘটেছে, ইভেন লাদাখে গিয়ে ঘটেছে। হ্যাঁ, এটাই বলছিলাম। আর এরকম আরো বেশ কিছু এক্সপিরিয়েন্সের সম্মুখীন তুমি হয়েছো এবং হওয়ার পরে তুমি একটা কনক্লুশনে পৌঁছেছো। আমি সেই জায়গাটাতে ধাপে ধাপে যাব, তোমার সাথে ঘটনাটা যখন আলোচনা করা হবে বা তুমি ঘটনাটা বলবে আমি শুনবো। আশা করছি একটা কনক্লুশনে পৌঁছানো যাবে। আর ঘটনাগুলো ইটসেলফ এতটাই মারাত্মক যে আমি দিনের বেলাতেই রেকর্ডিং করাটা স্থির করেছি। কি ঘটেছিল প্রিয়দর্শিনী? দেখো, ফার্স্টেই আমি বলি, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি আর পাহাড়টা ভীষণ ভাবে টানে। তো সেখানে কোথাও গিয়ে না, লাদাখ এই জায়গাটা আমার কাছে একটা ড্রিম ডেস্টিনেশন ছিল। তো 2018-তে আমার কাছে সেই সুযোগটা আসে কি আমি লাদাখ যাব। তা স্বভাবতই সেটা আমি হাতছাড়া তো একদমই করিনি। আমাদের লোকাল একজন ট্যুর কোম্পানি, যাদের সাথে আমরা আগেও প্রচুরবার ঘুরতে গেছি বিভিন্ন জায়গাতে, তো তাদের সাথেই আমরা লাদাখ যাই। আর গেছিলাম হচ্ছে আমি, আমার মা আর আমাদের পরিচিত এক আন্টি। আমরা তিনজন মিলে লাদাখে ঘুরতে যাওয়ার প্ল্যান করি। কিন্তু আমরা দেখো কি ভাবি, যে আমরা একটা জায়গাতে ঘুরতে যাচ্ছি, সেখান থেকে ভালো কিছু মেমোরিজ নিয়ে আসবো। কিন্তু এই ক্ষেত্রে না জিনিসটা সেটা হয়নি। লাদাখ এই ওয়ার্ডটা যখনই আমি কোথাও শুনি, আমার চোখের সামনে পরপর কিছু ঘটনা এরম ভাবে ভেসে ওঠে না, আমি যেখানেই থাকি আর যার সাথেই থাকি সেগুলো ভেবে আমার গায়ে কাঁটা দেবেই। কারণ ঘটনাগুলো আমি যখন বলবো তখন তুমি বুঝতে পারবে যে আমি এই কথাগুলো কেন বলছি এখন। আচ্ছা, তো সেই ঘটনাগুলো তো আমি বলবোই। তার সাথে আরো একটা বিষয় যেটা আমি বলতে চাই, শুধুমাত্রই যে পাহাড়ে বা অচেনা কোনো জায়গাতে ঘুরতে গিয়েই যে আমাদের কিছু এক্সপিরিয়েন্স হয় সেটা নয়। আমি যেখানে থাকছি বা বর্তমানে যেখানে বসে রয়েছি আমার নিজের ঘরে, সেখানেও কিন্তু এরকম কিছু এক্সপিরিয়েন্স হতেই পারে, যেটা কিনা আমার নিজের সাথেই হয়েছে। ওকে ওকে, তো আমি আগে লাদাখের ঘটনাটা দিয়েই শুরু করি। ওকে।
তো যেটা বললাম যে 2018-তে আমরা লাদাখ গেছিলাম, আর আমরা কাশ্মীর হয়ে লাদাখ যাই। আচ্ছা, বলে রাখি যে আমাদের টিমে টোটাল 45 জন ছিল। 45 জন মানে অনেক বড় একটা টিম। তার মধ্যে আমরা 15 জন কলকাতা থেকে ট্রেন ধরে জম্মু, সেখান থেকে আমরা শ্রীনগর হয়ে সেখানে 2 দিন থাকি, তারপর আমরা লাদাখ যাই। আর বাদ বাকি যারা ছিল তারা সবাই ফ্লাইটে করে শ্রীনগর পৌঁছায়। আচ্ছা, তো আমাদের প্রথম দিকে ট্যুরটা তো ভীষণ ভালো চলছিল। সমস্যাটা শুরু হলো যেখানে, আমি সেখান থেকেই আসছি ঘটনাটা। ইয়েসো মোররি বলে একটা লেক আছে, যেটাকে অনেকে সুমেরালি লেকও বলে। লে শহর থেকে সেইটার বেশ অনেকটা ডিস্টেন্স। তো সেখানে পৌঁছানোর জন্য আমাদের এই 45 জনের যে টিম, আমরা খুব সকালে মানে ভোর 6টা নাগাদ আমরা রওনা দিই আমাদের হোটেল থেকে। একদিন ওখানে থাকবো, মানে নাইট স্টে করবো বেসিক্যালি। আমাদের টুকটাক কিছু জামা কাপড়, দরকারি ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে, মনে তো প্রচন্ড আনন্দ, সবকিছু করে আমরা যাত্রা শুরু করি। এবার লাদাখের রাস্তা যেরকম হয়, কোথাও ল্যান্ডস্লাইড হচ্ছে, কোথাও রাস্তা খারাপ, তো সেই সমস্ত কিছু মুখোমুখি হওয়ার পরেও আমরা সুমেরালি লেকে গিয়ে পৌঁছাই। আমরা বেরিয়েছিলাম ভোর 6টায়, আর আমরা যখন পৌঁছাই এই লেকটার সামনে, তখন ঘড়িতে 3:45 বা 4টে এরকম বাজে। জায়গাটা ইটসেলফ ভীষণ সুন্দর, কিন্তু পজিটিভ কোনো ফিল আমি পাচ্ছিলাম না। কেন? কারণ ওই লেকের জলটা ভীষণ গাঢ় নীল, চারপাশটাতে তোমার বড় বড় পাহাড়, খুব সুন্দর, কিন্তু ওইখানকার যে হাওয়াটা ছিল না, পজিটিভ ফিল হচ্ছিল না। তুমি দেখবে কিছু কিছু জায়গায় গিয়ে না তোমার মনে হবে যে না, এখানে না বেশিক্ষণ থাকবো না। আবার কিছু জায়গায় গেলে তোমার অটোমেটিক ফিল হবে যে না, আর একটু বসে যাই, আর একটু থেকে যাই, ভীষণ ভালো লাগছে। তো ওই জায়গাটাতে গিয়ে সেরকম আমাদের কারোর ফিল হয়নি। আমরা সবাই লেকটার সামনে গেলাম, একটা দুটো যে ছবি তুলবো, মনে হচ্ছে যে ও ঠিক আছে, ছবি তোলা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি গাড়িতে ওঠো, এরকম আর কি। বুঝতে পারছি। তো আমরা গাড়িতে করে আবার আমরা আমাদের যে টেন্টে, যেখানে আমরা রাত্রিতে থাকবো, সেখানে আসি। সেখানে আসার পর ওই টেন্টের যে মালিক, তিনি আমাদেরকে একটা কথাই ফার্স্টে বলেন যে তোমরা না চারপাশটা যা ঘুরে দেখার সকালবেলা দেখো, এখন তো দেখো ওই 6:30 7টা বেজে গেছে, এখন আর চারপাশটা দেখার দরকার নেই। তো আমরাও খুব একটা না করিনি, কারণ সারা দিন আমরা টায়ার্ড সবাই। কিন্তু আমাদের গ্রুপের মধ্যে একজন লোক, যিনি কিনা ওই ফ্লাইটে করে এসেছিলেন, এবং তার উদ্যোগেই কিন্তু তিনি ওনার সমস্ত বন্ধু বান্ধব 25 জনের একটা টিমকে উনি নিয়ে এসেছিলেন। তো সেই ভদ্রলোক না মানে অতটা কথার পাত্তা দেয়নি, উনি চারপাশটা বেশ ঘুরে ঘুরে দেখছিল। আর ওনাকে বারণ করা হচ্ছিল, মানে ওই টেন্টের যে ওনার এবং ওই টেন্টের ওখানে যারা কাজ করেন, তারা সবাই বলছিল যে স্যার আপনি কালকে সকালে দেখলে ভালো হয়, আজকে কি দরকার, আজকে আপনি চা খান, এখানে আমরা স্ন্যাক্স বানাচ্ছি, সে সমস্ত খান। তো উনি খুব একটা পাত্তা দিতেন না, উনি একটা হাতে একটা সিগারেট ধরিয়ে যা হয় আর কি ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে। তা আমরা এইসব ব্যাপারগুলোকে নিয়ে অত মাথা ব্যথা করিও নি, আর আমাদেরকে বলে দেওয়া হয় যে আপনারা যা করার করবেন, রাত্রি 10টার সময় কিন্তু আর ইলেকট্রিসিটি থাকবে না। আর ওখানে ইলেকট্রিসিটি বলতে কি বলতো, একটা জাস্ট বাল্ব টেন্টের ভেতর, আর তো কিছু নেই। আর ইভেন কি একটা রুম হিটারও পর্যন্ত ছিল না অত ঠান্ডাতে। কি বলছো, সাংঘাতিক তো। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে কোনো রুম হিটার নেই, কারণ ওদের কাছে নাকি রুম হিটার যে প্রত্যেকটা ঘরে যে ওরা দেবে সাপ্লাই, ওদের কাছে সেই পাওয়ার নেই, কারণ ওদের পুরোটাই সোলারে চলে। আচ্ছা। আর ওই জায়গাটাতে যে খুব একটা টেন্ট রয়েছে সেরকমও কিন্তু নয়। তো যাই হোক, আমরা তো সবাই আমাদের নিজেদের মতো ফ্রেশ হতে ব্যস্ত। একটা জিনিস ভালো ছিল কি, টেন্টের ভেতর সবার অ্যাটাচ টয়লেট ছিল। ওকে। আরো একটা বিষয়, আমরা যখন ফ্রেশ হয়ে যখন টেন্টে সবাই বসে রয়েছি, সবাই আর কি নিজেদের টেন্টের ভেতরে বসে ওই দরজাটা খুলে গল্প করছি, কেউ না বাইরে বেরোনোর সাহস পাচ্ছি না, এতটাই ঠান্ডা।
তো আমাদেরকে যখন চা স্ন্যাক্স দেওয়ার জন্য ডাকছেন, তখন আমরা বলছি যে আমাদেরকে তো ঘরে দিয়ে গেলেই হয়। টেন্টের মালিক বলছেন যে না ম্যাম, আপনাদের যতই অসুবিধা হোক টেন্টের ভেতর খাওয়া বারণ। তো আমরা বলছি আমরা তো এখানে খুব বাচ্চা নই যে আমরা খাবার দাবার চারিদিকে ফেলবো। তো উনি বেশ না করছেন যে না, এরকম হবে না, আপনাদেরকে এই ডাইনিং রুমটাতে এসে খেতে হবে। আমরা ভাবলাম যে হতেই পারে, এক এক জায়গার এক এক রকম রুলস। তা আমরা ফার্স্টে ওরকম চা টা খেলাম, খাওয়া দাওয়ার পর সবাই একটুখানি শুয়ে আছি, সবাই টায়ার্ড। তারপর যখন রাত্রি 9:30 বাজলো, সেই সময় আমাদেরকে ডিনার দিয়েছে, আমাদেরকে ডাকা হলো। আমরা সবাই খাওয়ার জন্য বাইরে বেরিয়েছি। সেই সময় বিশ্বাস করো, এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার মা রীতিমতো মানে ভেতর থেকে কাঁপছে, মানে সে হেঁটে যেতে পারছে না, তার হাঁটু কাঁপছে, এতটাই ঠান্ডা ওখানে। কোনো রকমের ওখানে যাওয়া হলো, গিয়ে না সবাই যে চামচটা দিয়ে যে খাবে, খিচুড়ি বানিয়েছিল, খেতে পারছে না কেউ, সবার হাত কাঁপছে। আর সেই সময় তো সবাই বেশ রাগারাগি করছে যে একটা অ্যাটলিস্ট এই ডাইনিং এরিয়াটা তো একটা হিটারের ব্যবস্থা করাটা উচিত ছিল। যাই হোক, তো কোনো রকমের আমরা খাওয়া দাওয়াটা করছি, আর যেই লোকটা ওরকম ঘুরে বেড়াচ্ছিল বললাম না, তাকে দেখছি সে না নিজের মতো নিজে একটা কোনাতে বসে খাচ্ছে। তার কিন্তু ওই সমস্ত কোনো ব্যাপার নেই, মানে ঠান্ডাতে সে কাঁপছেও না, বা সবার যেরকম হচ্ছে কারোর সাথে খুব একটা কথাবার্তা বলছে না, চুপচাপ নিজের মতো খেয়ে উঠে গেল। আমরা ভাবছি যে বাবা, যেখানে আমাদের সবার এত ঠান্ডাতে মানে জমে যাওয়ার মতো অবস্থা, উনি দেখো কত স্ট্রং, খেয়ে দিয়ে উঠে পড়লো। তো সেই সমস্ত আমরা আর পাত্তা দেইনি, সবাই সবাইকে গুড নাইট বলে তাড়াতাড়ি করে যে যার টেন্টে বাবা ঢুকে গেছি। 10টা বেজেছে, কারেন্ট অফ করে দিয়েছে। এবার আমরা যে টেন্টে ছিলাম সেখানে আমি, আমার মা আর ওই আন্টি, আমরা 3 জনে ছিলাম। এবার টেন্টের যে খাটটা ছোট, আর তার পাশে আর একটা সিঙ্গেল খাট দেওয়া, ওইটুকু খাটে না 2 জন শুতে পারবে, কিন্তু 3 জন শোয়াটা একটু চাপাচাপি। তো আমরা ঠিক করলাম যে এখানে যে পরিমাণে ঠান্ডা বাড়ছে, আমাদের কারোর সাহস নেই ওই সিঙ্গেল খাটে গিয়ে শোয়ার। আমরা নিজেদের জন্য যা নিয়ে এসেছিলাম, লাক্স কুদি থেকে শুরু করে টুপি মোজা সমস্তটা পরে নিয়েছি। খাটে শুয়েছি, 3 জনে মিলে বেশ খানিকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। তখন রাত্রি 11টা 11:30 বাজে। তো আমরা ঠিক করলাম চলো ঘুমানো যাক, কতক্ষণ এবার গল্প করব, কারণ কালকে সকালবেলায় আবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে, আবার একটা জার্নি। তো শরীর তো প্রচন্ড ক্লান্ত, বুঝতেই পারছো, সেই সকাল 6টায় বেরোনো। 3 জনে আমরা শুয়ে রয়েছি। টাইমটা কটা হবে, 12টা এরকম। হ্যাঁ, ওকে। হঠাৎ করে না আমি শুনছি যে আমাদের টেন্টের পেছন দিক থেকে প্রচন্ড কুকুরগুলো চিৎকার করছে, কিছু কিছু কুকুর কাঁদছে, এরকম। আমি কিন্তু সেই 11:30টার সময় ঘুমানোর জন্য চেষ্টা করছি, হ্যাঁ, তখনও কিন্তু ঘুম আসেনি। ওদিকে শরীর কিন্তু খুব টায়ার্ড, চোখ বন্ধ করে জাস্ট শুয়ে রয়েছি, আর ওদিকে কানে ওরকম আওয়াজগুলো শুনছি। টাইমটা কটা হবে খেয়াল নেই। আমার না ফিল হচ্ছে আস্তে আস্তে যে আমাদের বুক আর গলার মাঝখানের যে জায়গাটা আছে না, ওখানটা খুব মাঝখানে খুব চাপা চাপা লাগছে। আমি ওটাকে ফার্স্টে পাত্তা দেইনি, আমি ভাবছি যে মা আর আন্টি ঘুমিয়ে আছে, ওদেরকে কিছু বলবো না। আমি কিন্তু চোখ বন্ধ করে এগুলো ভাবছি। একটা সময় পর এরকম হলো কি, আমি না নিতে পারছি না জিনিসটা, এতটাই ভারী লাগছে। আর ওটা না আস্তে আস্তে বাড়ছে, মনে হচ্ছে ওখানটাতে কিছু একটা ওয়েট যদি কেউ চাপিয়ে দেয় সেই রকম ফিল হচ্ছে, আর সেটা ক্রমাগত বাড়ছে। একটা সময় পর আমি থাকতে না পেরে চোখটা খুললাম। চোখটা খুলে আমি ধরপড়িয়ে উঠে বসেছি। বসার সাথে সাথে ওই যে একটা কিছু চেপে রয়েছে, কিছু একটা ভারী কিছু, সেই ফিলটা না কেটে গেল। এবং চারিদিকে তো অন্ধকার ঘরের। আমি আমার মাথার কাছ থেকে ফোনটা নিলাম, ফোনটা নিয়ে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করলাম। ওরে টেন্টের যে ছাদটা রয়েছে, মানে ফোনটাকে উল্টে ওই লাইটটাকে ছাদে মারছি, তার ফলে কি হবে, যাতে চারিদিকটা দেখা যায় রিফ্লেকশনে।
হুম। তো এটা করার পর আমি দেখছি আমার মা আর আন্টি দুজনেই না উঠে বসলো। আমি বলছি তোমরা ঘুমাওনি? ওরা বলছে যে দেখ না এরকম শুয়ে আছি, মনে হচ্ছে কি এখানটাতে না কিছু একটা চাপা চাপা লাগছে, বড্ড কষ্ট হচ্ছে। আমি বললাম যে জানো তো আমারও এরকম হচ্ছে। তো সেই স্টেজে গিয়ে আমরা ফার্স্টে ভাবছিলাম যে এতটা হাই অল্টিটিউডে আছি, হয়তো অক্সিজেন লেভেল কম বা কিছু একটা প্রবলেম হচ্ছে। তা আমরা ওই অক্সিমিটার গুলো আছে না ক্যারি করেছিলাম। তা আমরা দেখছি আমাদের তিনজনের অক্সিজেন লেভেল একদম ঠিক। বেশ আমরা তিনজন বসে না জল খাচ্ছি, কর্পূর নিয়ে গেছিলাম যে যদি কোনো নিঃশ্বাস নিতে সমস্যা হয় তাহলে সেটা ঠিক হয়ে যাবে। এগুলো করলাম, করার পর ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আরেকবার ট্রাই করি শোয়ার। আমরা তিনজনে আবার শুলাম, চোখটা বন্ধ করেছি তিনজন। কিছুক্ষণ পর থেকে সেম ওই রকম ফিলিংস, মানে তিনজনের একসাথে কিছু একটা ভারী কিছু বসে রয়েছে। বুঝতে পেরেছো? ওকে। সেটা আমরা তিনজনে ফিল করছি। আমরা চোখ বন্ধ করে বলছি যে তোমাদের, আমি বলছি যে তোমাদের কি আবার ওই রকম লাগছে? ওরা বলছে হ্যাঁ, ভাল লাগছে না, চল তো উঠে বসি, আমাদের ভাল লাগছে না। আমরা যেই চোখটা খুলে উঠে বসছি আবার ওই জিনিসটা কেটে যাচ্ছে। ওদিকে কিন্তু আমাদের শরীর টায়ার্ড, আমরা তো ঘুমাবো, আমরা পারছি না ঘুমাতে, কারণ ওই রকম একটা ফিলিংস যখনই চোখ বন্ধ করছি তখনই ওই রকম। রাত্রি এইসব করতে করতে 1:30 বেজে গেছে, আর ওইদিকে কিন্তু কুকুরগুলো কন্টিনিউ কাঁদছে, ওদের কান্না কিন্তু থামছে না। 1:30 বাজে, আমরা শুনতে পাচ্ছি যে বাইরে না বৃষ্টি পড়ছে, সেটা স্নোফল হচ্ছে, কারণ টেন্টের ওপর বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, স্পষ্ট তুমি আওয়াজ শুনতে পাবে। 1:30 বাজে যখন আমাদের তিনজনের একসাথে ওই ঠান্ডার মধ্যে গরম লাগতে শুরু করেছে, যেটা কিনা ইম্পসিবল। বাইরে যেখানে বরফ পড়ছে, ঘরটা পুরো ঠান্ডা, ভেতরে কোনো হিটার নেই তোমার, আমাদের তিনজনের একসাথে গরম লাগছে। আমাদের যে ভারী কম্বলটা দিয়েছিল আমরা তিনজন না সেটাকে পুরো সরিয়ে দিলাম, নিচে ফেলে দেওয়ার মতো। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে সেই গরমটা বাড়তে শুরু করলো। লাক্সকদি থেকে শুরু করে টুপি, মোজা, যাবতীয় কিছু আমরা খুলে ফেললাম। আমার মা আর ওই আন্টি ওই ঠান্ডার মধ্যে দুজনে শুধু পাতলা একটা সুতির নাইটি পরে বসে রয়েছে, তাদের এত গরম লাগছে। আমি শুধুমাত্র একটা টি শার্ট পরে আর নিচে একটা চাড্ডি পরে বসে রয়েছি, মানে আমার বলতে কোনো লজ্জা নেই, এইটা হয়েছে আমাদের সাথে। ওকে ওকে ওকে। এতটা পরিমাণে আমাদের তিনজনের গরম লাগছে, আর আমরা ফিল করছি যে ওই ঘরটা না খুব গরম গরম, ঠিক ভালো লাগছে না আমাদের তিনজনের। আমরা না ভাবছি যে কখন সকাল হবে, আমরা না বেরোতে চাইছি এই ঘরটার থেকে, কিন্তু এখন এত রাতে তো বেরোতেও পারছি না। আমাদের তিনজনের একসাথে গরম লাগতে শুরু করছে, আমরা মনে মনে ভাবছি যে এরকম কেন হচ্ছে। তিনজনে বলছি যে আমাদের সকাল কখন হবে, আমরা এখান থেকে বেরোবো, জাস্ট আমাদের ভালো লাগছে না এই অ্যাটমসফিয়ারটা। আমরা বলছি যে চলো তো আমরা একটুখানি গিয়ে ওয়াশরুমে যাই, একটু চোখে মুখে জল দিয়ে আসি, যদি একটু ভালো লাগে। কিন্তু আমরা না বিছানার থেকে যে মাটিতে পা দেবো, পা দিয়ে যে ওয়াশরুমটাতে যাব, আমাদের ফিল হচ্ছে যে কোনো একটা পাওয়ার আমাদেরকে টেনে রেখেছে, আমাদেরকে নিচে পাটা ফেলতে দিচ্ছে না। আর আমি না যেখানে ঘুরতে যাই আমার সাথে ঠাকুরের ফটো ক্যারি করি, আর সেই ঠাকুরের ফটো মাথার কাছে রেখেছিলাম। ঠাকুরের ফটোটাকে আমি না হাতে জাস্ট এরকম ধরি, তিনজনে একসাথে হাতে ফটোটাকে ধরি, ধরে না এরকম বলছি যে মানে কি হচ্ছে আমাদের সাথে। আর আমরা সেই সময় ভাবছি আমাদেরকে তিনজনের একসাথে শরীর খারাপ লাগছে। আমাদের কিন্তু সেই মোমেন্টে একবারও মাথায় আসেনি যে নেগেটিভ কিছু থাকতে পারে বা এরকম ভুতুরে কিছু, কারণ একটা জায়গাতে ঘুরতে এসেছি, সেখানে হঠাৎ করে কিন্তু মানুষের ফিল হয় না, পরে এই জিনিসগুলো রিয়েলাইজ হয়। তো যেটা হলো যে ওই রকম ভাবে রাত্রিটা আমাদের যাচ্ছে,
ওরকম সেম ফিলিংস হচ্ছে, আমরা যাই করি না কেন ওই সেম জিনিসটাই হয়ে যাচ্ছে। রাত্রি যখন 3:30 4:45 এরকম বাজে, সেই সময় আস্তে আস্তে না কুকুরগুলো যে কাঁদছিল ওরা কান্নাটা আস্তে আস্তে কমায়। ঠিক ঘড়িতে আমি দেখি ভোর 4টে। নিমিষের মধ্যে বিশ্বাস করো আমাদের 3জনের একসাথে ঠান্ডা লাগতে শুরু করে, এবং সেটা মারাত্মক রকম ঠান্ডা। তুমি এবার বলো যে একটা মানুষের যদি শরীর খারাপ লাগে তাহলে তো তার সেটা আস্তে আস্তে ঠিক হবে, এরকম তো হুট করে 1 সেকেন্ডের মধ্যে তো সেই জিনিসটা আর ঠিক হয়ে যায় না, টাইম লাগবে। সবার তো একসাথে শরীর খারাপ হবে না, সবার একসাথে হবে না, একদমই তাই। 3জনের একসাথে ঠান্ডা লাগতে শুরু করলো, এবং এতটা পরিমাণেই লাগছে যে আমরা যা কিছু খুলে রেখেছিলাম সেগুলো ফটাফট পরে নিয়ে আমরা তখন ভাবছি যে বাবা তাড়াতাড়ি ওই ব্ল্যাঙ্কেটটাকে আনো, গায়ে দেবো, এতটা ঠান্ডা লাগছে হঠাৎ করে। আমরা ব্ল্যাঙ্কেটটা আনলাম এবং নিমিষের মধ্যে আমরা 3জনে ঘুমিয়ে পড়লাম, এবং ঘুমটা এতটাই ডিপ হলো আমরা ঠিক ঘুম থেকে উঠলাম 6টা নাগাদ। আমাদের মাথায় তখনো অব্দি কিচ্ছু আসেনি। আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর পর আমরা দেখছি ওই আগের দিন যে লোকটার কথা বললাম যে কিনা ওরকম একা একা ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে, সে তাদের টেন্টের সামনে চুপচাপ বসে রয়েছে, কারোর সাথে কোনো কথা বলছে না। কিন্তু ওই লোকটা কিন্তু পুরো ট্রিপে সবার সাথে কিন্তু কথা বলতো, সবাইকে অ্যাটলিস্ট দেখা হলে গুড মর্নিং বলতো, কিচ্ছু বলছে না। আমরা বলছি তারও কোনো রিপ্লাই নেই। আমরা ভাবলাম ওনার হয়তো কিছু একটা হয়েছে। এবার আমরা আমাদের গ্রুপের বাকি সবাইকে জিজ্ঞেস করছি যে কালকে তোমাদের ঘুম কেমন হয়েছে গো? সবাই বলছে আমাদের না ভালো ঘুম হয়নি। আমরা শুনে একটু না শান্তি পেলাম যে যাক আমাদের মতন মনে এদের হয়েছে, তাহলে আমাদের একা হয়তো কিছু হয়নি। ওদের বক্তব্য শুনে আমরা 3জনে অবাক। প্রত্যেকটা লোক আমাদেরকে বলছে যে কালকে রাত্রিবেলা এখানে এত স্নোফল হচ্ছিল, আমাদের এত ঠান্ডা লেগেছে, আমরা তো ওনারের দরজা ধাক্কে ওদের কাছ থেকে আরো এক্সট্রা সমস্ত ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম জানো। আমরা 3জন শুনে 3জনের দিকে জাস্ট অবাক হয়ে তাকালাম যে আমাদের সাথে যারা এসেছে তাদের প্রত্যেকের এই সেম এক্সপিরিয়েন্স, তাহলে আমাদের সাথে এরকম একটা উল্টো এক্সপিরিয়েন্স কেন হলো? আমরা 3জন ক্লুলেস। তখন অব্দি এই ঘটনাটার ব্যাপারে আমরা কারোকে কিচ্ছু বলিনি। আর বাকি যারা গেছিল তাদের ঠান্ডাতে মাথা ব্যথা শুরু হয়ে গেছিল, এতটা পরিমাণে ঠান্ডা ছিল, যেটা হওয়াটা খুব ন্যাচারাল একটা জিনিস। তারপরে আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো ওখান থেকে, কারণ ওখানে থাকার আমাদের আর বিন্দু মাত্র ইচ্ছে নেই, কারণ যা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। ওদিকে আমাদের গাড়িতে সমস্ত জিনিসপত্র লোড হচ্ছে, আর সেই সময় দেখছি কি আমাদের টেন্টের ঠিক পাহাড়টা যে ছিল, যে পাহাড়ের যে গ্যাপটাতে যে টেন্ট গুলো ছিল তার ঠিক একটু ওপর দিকে ওইখানকার একজন স্থানীয় মহিলা সে কিছু লজেন্স চিপস এসব বিক্রি করছে। তো মাকে বলছি যে চলো না গিয়ে একটু কিছু কিনে নিয়ে আসি। তো ওনার কাছে কিনতে গেছি। এবার যেহেতু একটা ধাপ উপরে উঠেছি তো দেখতে পাচ্ছি আমাদের যে টেন্টটা তার পেছন দিকে বেশ কিছুটা অংশ ফাঁকা, এবং সেই ফাঁকা অংশটাতে না একটা সময় যে টেন্ট ছিল সেই কনস্ট্রাকশনটা রয়ে গেছে, বাট কোনো টেন্ট নেই। তো ওনার থেকে আমি জিনিসপত্র কিনছি, কিনতে কিনতে জিজ্ঞেস করছি যে এখানটা এরকম ফাঁকা কেন, এখানে তো দেখে মনে হচ্ছে কিছু ছিল। উনি বলছে যে হ্যাঁ ওই ছিল আর কি, বলে আমাকে ইগনোর করছে, খুব একটা উত্তর দিচ্ছে না। তো আমি বলছি যে কালকে রাত্রিবেলা না এখানে অনেক কুকুর এরকম চিৎকার করছিল, কাঁদছিল, ওরা কি রোজ এরকম করে? উনি আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে তোমরা কি কিছু ফিল করেছো? আমি বললাম যে কেন বলুন তো, এখানে কি কিছু ফিল করে লোকে? উনি বলছে যে না আমি এমনি জিজ্ঞেস করছিলাম, আমরা তো এখানে আর থাকি না, আমরা এখানে সন্ধ্যার পর আর থাকি না, আমরা আমাদের জায়গাতে চলে যাই। আমি বললাম যে এখানে কি ছিল বলুন তো, এরকম জায়গাটা এরকম ফাঁকা, এই জায়গাটা তো এরকম থাকার উচিত না, কারণ এখানে যদি কোনো সময় টেন্ট থাকে তাহলে এটাকে কেন উঠিয়ে দেওয়া হয়েছে? উনি তখন বলছে যে খুব আস্তে আস্তে কথাটা বললো যে আসলে না এখানে তো লে লাদাখে বেশিরভাগ সব বাইকে করে ফরেনাররা আসে, তো অনেক বছর আগে নাকি একটা ছোট্ট গ্রুপ এসেছিল 3-4 জনের, তারা রাত্রিবেলা ওইখানে টেন্ট গুলোতে ছিল, সবাই একসাথে বন্ধু বান্ধবরা মিলে যেরকম পার্টি করে সেরকম সব হয়েছে। তারা এতটাই ড্রাঙ্ক ছিল
যে ওই টেন্টের ভেতর কোনোভাবে একটা আগুন লেগে যায় এবং তাদের কারোকে আর বাঁচানো যায়নি। আর ঠিক তারপর থেকেই ওই জায়গাটা এবং ওই টেন্ট গুলো পুরো অ্যাবান্ডেন্ড। এটা শোনার পর আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ফিল হয়েছিল, মানে সেটা আশা করি তুমি বুঝতে পারবে। তখন একটু একটু করে কোথাও গিয়ে মেলাতে পারছি যে এরকম কেন আমাদের কালকে রাত্রে ফিল হয়েছিল। কারণ ঠিক আমাদের যে টয়লেটটা ছিল সেই লাগোয়াই ছিল তার পাশের ওই টেন্টের যে ফাঁকা জায়গাটা, এবং ওই পেছন থেকেই কিন্তু কুকুরগুলো চিৎকার করছিল সমানে। এই ঘটনাটা হওয়ার পর তখন আমরা অতটা পাত্তা দেইনি, আমরা যে যার মতো গাড়িতে উঠি, গাড়িতে উঠে আমরা লে শহরের থেকে রওনা দিই। মানে এখানে ইনিশিয়াল যে ব্যাপারটা হলো, ঠিক আছে, এখানেই শেষ নয়, আরো রয়েছে? আরো রয়েছে, ও এখনো অনেক কিছু রয়েছে। ওকে ওকে ওকে, বলো। যে লোকটার কথা বললাম যে যে কিনা ওই একা একা ঘুরে বেড়াচ্ছিলেন না, তাকে আমি বললাম সকালে সে কারোর সাথে কথা বলছে না, ইভেন কি আগের দিন রাত্রের থেকেই কথা বলছিলেন না। সেই লোকটা গাড়িতে ওঠার পরও চুপচাপ ছিলেন। এবার তিনি আমাদের গাড়িতে ছিলেন না, অন্য গাড়িতে, ওনার যে বন্ধুর যে কোম্পানিরা পুরো এসেছিল তাদের সাথে ছিলেন। তো আমাদেরকে নদীর একটা ধারে রাত দিনের বেলার লাঞ্চ দেওয়ার জন্য দাঁড় করায় গাড়িটা। ওখানে আমরা সবাই মিলে নামি, নেমে দেখছি উনি না কিছু খাচ্ছেন না, চুপচাপ নিজের মতো সবার থেকে দূরে গিয়ে চুপচাপ বসে রয়েছেন। ওনার সাথে ওনার 10-12 বছরের ছোট মেয়ে গেছিল, উনি তার সাথেও কথা বলছে না, পুরো চুপচাপ। তারপর আমরা যেটা শুনতে পাই যে ওনার নাকি শরীর ভালো লাগছে না, হঠাৎ করে ওনার শরীর খারাপ করে। তো আমরা যে ওই সুমেরালি লেক থেকে লে শহরে ফিরছি, সেই পথে তো কোনো হসপিটাল নেই, কিচ্ছু নেই। লে শহরে এসেই ওনাকে আগে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ ওনার শরীর ভালো লাগছে না। কিন্তু কি ভালো লাগছে না বা কেন ভালো লাগছে না উনি কিন্তু তার কোনো রিজন বলতে পারছে না ডাক্তারদের। তো ডাক্তাররা বললো যে ঠিক আছে আজকের দিনটা ওনাকে রাখি, হয়তো ওনার অক্সিজেন লেভেল ওঠানামা করছে বা কোনো সমস্যা হচ্ছে, সেই কারণে ওনাকে রাখা হলো হসপিটালে একদিন। এবার ওনার সাথে ওনার ফ্যামিলিরাও রয়ে গেলেন। তারপরের দিন আমরা সকালবেলা বেরোবো হচ্ছে খারদুংলা, প্যাংগং এগুলো দিকে। আমরা তখন জানতে পারলাম যে ওই লোকটা হাসপাতালে রাত্রিবেলা মারা গেছে। কোনো কারণ নেই, হ্যাঁ কোনো কারণ নেই যার। ওনার ওয়াইফ আর ওনার মেয়ে শুধুমাত্র আমাদেরকে যেটা বলেছিলেন যে আমরা যখন ওনাকে দেখতে গেছি শেষবারের মতন, কারণ যতই হোক আমরা ওনাকে না চিনি, একসাথে তো ঘুরতে এসেছি, আচ্ছা আমরা সবাই মিলে যখন দেখতে গেছি, ওনার স্ত্রী বলছে যে ওই দিন রাত্রিবেলা উনি শুয়ে রয়েছেন, ওনার স্ত্রী আর মেয়ে ওনার পাশে বসে আছেন। রাত্রি তখন 12:30-1 এরকম বাজে। উনি না দূরের দিকে তাকিয়ে কিছু দেখে না খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু কথা বলতে পারছেন না। ওনার চোখ দুটো এরকম বড় বড় হয়ে উনি ভয় পাচ্ছে, কিছুটা বলার চেষ্টা করছে বাট উনি বলতে পারছে না। আর উনি মারা গেলেন, যেটা কিনা আমাদের সবার কাছে একটা বিশাল বড় ধাক্কা ছিল, যে ঘুরতে এসে একটা মানুষ আমাদের সবার সামনে এরকম ভাবে মারা গেলেন। ডাক্তাররা অবাক হয়ে গেছিল যে ওনার তো অক্সিজেন লেভেল ঠিক, ওনার সেরকম কোনো শারীরিক সমস্যা ছিল না, তাহলে উনি হঠাৎ করে এভাবে কি করে মারা যেতে পারেন? ওনার সমস্ত টেস্ট নর্মাল ছিল। এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি, এবং ওই রাত্রিবেলা যেটা হয়েছিল সেটার উত্তর তো পাইনি, ছেড়ে দাও। তো এর ফলে যেটা হলো, আমাদের যে 45 জনের যে একটা টিম ছিল না, সেটা দুভাগে ভাগ হয়ে গেল। ওনার স্ত্রী তো ওনাকে বডিটাকে নিয়ে বাড়িতে আসবে, তো সেই সময় ওনার যে ওই 25 জনের বন্ধু বান্ধবরা ছিল তারাও ঠিক করলো যে না, আমরা আর যাবো না ঘুরতে, যার জন্য আমাদের এখানে ঘুরতে আসা সেই যখন নেই,
আমাদের আর বাকি ট্রিপ করে লাভ নেই, আমরাও বাড়ি চলে যাব। আর আমরা যে 15 জন ছিলাম, তো তাদেরকে পাঠানো হলো সিমলা মানালি হয়ে ফেরার পথে, কারণ আমাদের তো আর ফ্লাইটের টিকিট কাটা নেই যে আমরা ফ্লাইটে করে ফিরে আসবো, আমাদের তো সেই কালকা হয়েই ফিরতে হবে ট্রেন ধরে। তো এবার যেটা ঠিক হলো, আমাদের যে ট্যুরের যে অপারেটর ছিলেন তিনি ওই 25 জনকে নিয়ে লে থেকে অন্যদিকে বেরিয়ে গেলেন, আর ওই ট্যুর কোম্পানির যে ম্যানেজার আর যে রাঁধুনি ছিলেন এরা 2-3 জন মিলে আমাদেরকে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেলেন হচ্ছে লে থেকে সিমলা মানালির উদ্দেশ্যে। কারণ আমাদের হাতে কিছু করার নেই, আমাদের ওই দিক হয়েই ফিরতে হবে, কারণ আমাদের টিকিট কাটা রয়েছে না। এবার লে থেকে এই যে সিমলা মানালি তার ডিস্টেন্স অনেকটা, সেটা কখনোই একটা দিনে কভার করা সম্ভব নয়। লে থেকে তোমাকে প্রথমে কেলং এ নাইট স্টে করতে হবে, পরের দিন সকালে কেলং থেকে তোমাকে মানালি আসতে হবে। এটা ছাড়া তোমার কাছে কোনো রাস্তা নেই, তুমি যত ভোরেই বেরো না কেন। সেই মতো আমরা বেরোলাম, আমাদের একটা গাড়ি বেরোলো, আর এই বললাম যে ওই 2টো গাড়ি ওদের মতো বেরিয়ে গেছে। এবার আমাদের এই একটা গাড়িতে আমরা টোটাল ছিলাম 17 জন, ড্রাইভারকে নিয়ে 18 জন। এবার আমাদের যে ড্রাইভার দাদা তিনি ফার্স্টেই বললেন যে আমার যে পাশের সিটটাতে এমন কেউ বসো যে কিনা ঘুমাবে না। আমি জানি না যে ড্রাইভাররা এরকম কেন বলে থাকেন, হয়তো ওনার পাশে বসে কেউ ঘুমালে হয়তো ওনাদের কিছু একটা সাইকোলজিক্যাল কাজ করে বা ওনাদের হয়তো ঘুম পেতে পারে। তুমি যদি হ্যাঁ অবভিয়াসলি মানে ঘুম পেতে পারে, এবার অনেক সারাদিন তো গাড়ি চালাচ্ছে, পাশে যদি কেউ ঘুমিয়ে পড়ে তখন তারও চোখটা লেগে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সেই কারণে বলা হলো। এবার আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি বসছি, আর আমার তো আরো মজা, মানে সামনের সিটে বসবো, তাহলে সেখান থেকে ভালো করে ফটো তুলতে পারবো, ভিডিও করতে পারবো। আমি তো কিছু সেই ধান্দাতে বসতে, আর আমি জানি আমি ঘুমাবো না, তো আমি তো খুব মজাতে বসেছি। সারাটা দিন খুব সুন্দর গেল, অনেক ফটো ভিডিও সেসব কিছু তুলেছি। আস্তে আস্তে তো এবার রাত হচ্ছে, গাড়ি তো নিজের মতো খুব সুন্দর ভাবে যাচ্ছে। রাত্রি তখন 8টা থেকে 8:30, তখনো পর্যন্ত কিন্তু কেলং পৌঁছাতে 2 ঘন্টা মতো বাকি। মানে হিসাব করে আমরা 10-10:30টার দিকে কেলং পৌঁছে যাব, আমাদের যে কেলং এ হোটেল নেওয়া ছিল সেখানে। তো সেই সময় গাড়ি যাচ্ছে, খুব সুন্দর চারিদিক, লাদাখের ওই পাহাড়গুলো তো ভীষণ সুন্দর, রাস্তাঘাট আলাদাই, ওই এক্সপিরিয়েন্স তোমার অন্যরকম এক। কিন্তু তার মধ্যেও হলো একটা খুব বাজে এক্সপিরিয়েন্স। আমাদের গাড়ি যাচ্ছে, রাস্তাতে আমাদের আগে বা পেছনে কিন্তু কোনো গাড়ি বাইক কিচ্ছু নেই, শুধু আমাদের একটাই গাড়ি। গাড়ির ভেতরের সমস্ত লাইট নেভানো, কারণ প্রত্যেকে ঘুমিয়ে গেছে। গাড়ির যে হেডলাইটে যেইটুকু রাস্তা দেখা যায় সেইটুকুই। গাড়ি যাচ্ছে, আমরা সেই সময় দেখছি ওই ঠান্ডাতে ওই নির্জন রাস্তাতে একটা লোক নিজের মতো হেঁটে যাচ্ছে আমাদের গাড়ির পাশ দিয়ে। একটা কালো শাল বা কালো লং কিছু একটা পরা, মানে আবছা আবছা, ঠিক আছে, মানে খুব একটা যে ক্লিয়ার সেরকম না, কারণ রাস্তাঘাট তো অন্ধকার, হেডলাইটের আলোতে যেইটুকু বোঝা যায় সেইটুকু। আমি আবার কি করলাম, আমার পাশে যে জানলাটা রয়েছে সেই জানলাটা দিয়ে না মুখ বাড়িয়ে দেখতে যাবো যে কে বাবা এত রাত্রে এরকম একা একা হেঁটে যাচ্ছে। এই সময় আমাদের গাড়ির সামনের দিক থেকে একটা বাইক খুব স্পিডে আসলো, স্পিড করে ঠিক আমাদের গাড়ির সামনেটাতে পড়লো। আমি আর ড্রাইভার দাদা দুজনেই দেখলাম গাড়িটাকে উনি ফট করে থামিয়ে দিল, কারণ একটা বাইক যদি আমাদের গাড়ির সামনে এসে পড়ে তাহলে তো গাড়ি যদি স্টপ না করা হয় অ্যাক্সিডেন্ট হবে, তারও হবে আমাদেরও হবে। গাড়িটাকে থামানো হলো সাথে সাথে। গাড়ির ড্রাইভার দাদা তড়িঘড়ি নেমে গেল হাতে একটা জলের বোতল নিয়ে, যে ওনার কোনো লেগেছে কিনা, তাহলে জল ঠল দেবে বা কিছু। উনি নামলেন, আমি আবার সেই জানলাটা খুলে মাথাটা বার করে সামনের দিকে এরকম ঝুঁকেছি। যেই আমি ঝুঁকেছি অপোজিট দিক থেকে দেখছি ড্রাইভার দাদা উঠে আসলো,
ওনার মুখে কোনো কথা নেই। উনি তাড়াতাড়ি করে উঠে আসলো, আর আমি কিন্তু দেখলাম যে আমাদের গাড়ির সামনে কিন্তু কোনো বাইক, কোনো লোক, কিছু নেই, কিচ্ছু নেই, ফাঁকা রাস্তা। ড্রাইভার দাদা উঠে সেই দরজাটা ফট করে বন্ধ করে গাড়িতে একটা ঠাকুরের গান চালিয়ে দিলেন খুব জোরে, এবং লাইট গুলো সব ফটাফট করে অন। আমাদের যারা ছিল ভেতরে ঘুমিয়ে তারাও জেগে গেছে যে এরকম হঠাৎ করে কি হলো, গাড়ি থামিয়ে দিয়েছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, জোরে মিউজিক বাজছে। আমি না ড্রাইভার দাদাকে যে কিছু জিজ্ঞেস করব আমি পারছি না। উনি নিজের মনে কিছু একটা বিড়বিড় করছে, গাড়িটা চালাচ্ছে। আমি বুঝতে পারছি না যে এরকম কেন করছে উনি। আর আমার মাথার মধ্যে তো তখন হাজার একটা প্রশ্ন, যে গাড়িটা যে এরকম ভাবে থামানো হলো, লোকটা কোথায়, বাইকটা কোথায়? আমার মাথা বার করার সাথে সাথেই কি লোকটার বাইক নিয়ে বেরিয়ে গেল এত স্পিডে? ড্রাইভার দাদাও কিছু বলছে না, উনি এরকম করে হঠাৎ কেন এরকম একটা অ্যাবনর্মাল বিহেভ করছে? আমার মাথায় তখন অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু আমি কাকে জিজ্ঞেস করব? ড্রাইভার দাদা তো সে নিজেই পাজেল, মানে ওনাকে দেখে মনে হচ্ছে মানে চমকে গেছে, উনি ভয় পেয়ে আছে এইরকম, আর কারোর কথার কোনো উত্তর দিচ্ছে না। আমাদের যে ম্যানেজার, সে যখন জিজ্ঞেস করছে যে আরে ভাইয়া তুমনে এসে গাড়ি কিউ এসে স্পিড মে থামা দিয়া, উনি তারও কোনো উত্তর দিচ্ছে না। আবার কি উত্তর দেবে? উনি সবাইকে বলছে সো যাও, কুছ নেই হুয়া। তখন সবাই বলছে গাড়ির লাইটটা নেও, নেই লাইট কো থোড়া দের জ্বালনে দো, এরকম করে বলছে। কিছুটা রাস্তা আমরা গেলাম, গাড়িটা বাঁক নিল, সাইডে দেখলাম একটা বড় বড় করে একটা লেখা অ্যাক্সিডেন্ট প্রোন জোন বলে। যেরকম হয় আর কি, দেখবে পাহাড়ে সেই হলুদ রঙের যে ছোট ছোট ইগুলো থাকে সেগুলো যে জলে, ওই রকম। গাড়ি চলছে নিজের মতো। কিছুক্ষণ পর উনি স্বাভাবিক হলেন, হয়ে আমাকে বললেন যে যা হয়েছে সেটা কারোকে বলার দরকার নেই। তখন আমি ওনাকে প্রশ্ন করার, হ্যাঁ, তখন আমি বলছি কেন? তখন বলছে না সবাই ভয় পাবে। আমি বলছি ভয় পাবার কি আছে, তুমি তো একজনকে বাঁচানোর জন্যই নেমেছো। আমি তখন না সরল মনে জিজ্ঞেস করছি যে যে বাড়িটা নিয়ে আসলো সেই লোকটা বা সেই বাইকটা কোথায়, উনি কি এত তাড়াতাড়ি উঠে গেল? আমি তো দেখতে পেলাম না ওনাকে। ড্রাইভার দাদা তখন বলছে যে পাহাড়ে না অনেক কিছু দেখা যায়, আমার ভুল হয়েছে গাড়িটা থামানো, আমার একদম উচিত হয়নি, আমার ইগনোর করাটা উচিত ছিল। আমি বলছি কি বলছো? একটা লোক এরকম সামনে পড়লো, আমরা দেখলাম, আর তুমি বলছো ইগনোর করে ওনার উপর থেকে গাড়ি চালানো উচিত ছিল? বলছি মাথাটা মানে খারাপ হয়ে গেছে নাকি? তখন বলছে যে তোমাদের তো এক্সপিরিয়েন্স নেই, তোমরা কয়েকদিনের জন্য পাহাড়ে ঘুরতে আসো, আর আমরা অনেক বছর ধরে এখানে গাড়ি চালাচ্ছি। আজকে আমার যে কি মতিভ্রম হয়েছিল যে আমি গাড়িটাকে থামিয়েছি। উনি বলছে যে অনেক কিছু আমরা দেখি কিন্তু ওগুলোকে ইগনোর করি, কিন্তু কিছু কিছু জিনিস হয় যেগুলোকে ইগনোর করা যায় না, ওটা এতটাই রিয়েল লাগে দেখতে। আমি তো তখনো অব্দি সেরকম ভাবে কিছু, হ্যাঁ প্রচন্ড। তুমি ভাবো যে আমি জানলা দিয়ে মাথাটা বার করছি দেখার জন্য, সামনে দেখছি কিচ্ছু নেই। এটা কি করে সম্ভব? যেখানে কিনা আমরা দুজন দেখলাম যে একটা বাইক নিয়ে একটা লোক এসে গাড়িটার সামনে পড়লো, তাকে তো উঠতে সময় লাগবে, অ্যাটলিস্ট তাকে দেখতে তো পাবো। কিচ্ছু ছিল না ওখানে। এই ঘটনাটা এখানেই শেষ নয়, এরপরেও চলছে। আমরা তো বললাম যে কেলং এর হোটেলে আমরা রাত্রিরে থাকবো। আমরা কেলং এর পৌঁছে গেছি, যেখানে সমস্ত হোটেল আছে সেই লোকালিটিতে পৌঁছে গেছি। কারণ ওখানে না খুব একটা বেশি হোটেল নেই, যে অনেক জায়গাতে যেমন ছড়িয়ে ছিটিয়ে হোটেল থাকে সেরকম না, কারণ জায়গাটা অতটাও পপুলার নয়। তো সেইখানে আমরা পৌঁছানোর পর আমাদের তো ফোনের কারোরই নেটওয়ার্ক নেই, শুধুমাত্র হোটেলের নামটা ঠিকানাটা জানি। ঠিকানা কাকে জিজ্ঞেস করবো? কোনো তো লোকজন কেউ নেই। অলরেডি তখন 10:30 পার রাত্রি। একটা রাস্তা যেটা কিনা খুটখুটে অন্ধকার, তার এন্ড কি সেটা দেখা যাচ্ছে না। আমরা সেই রাস্তা ধরে এগোচ্ছি,
কিন্তু কোনো হোটেল দেখতে পাচ্ছি না। ওই রাস্তাটাতে আমরা 1 ঘন্টা ধরে শুধু ঘুরেছি। গাড়ির প্রত্যেকে জেগে, সবার তো ঘুম ভেঙে গেছে, কারণ কতক্ষণ মানুষ ঘুমাবে, তাই না? প্রত্যেকে তাকিয়ে দেখছি জানলা দিয়ে বাইরে যে কোথাও কোনো যদি আলো দেখা যায়, কিচ্ছু না। 1 ঘন্টা ধরে আমরা শুধু খুঁজছি আমাদের হোটেল, পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না দেখতে। কোনো গলি নেই যে সেই গলির ভেতর যাব। ড্রাইভারকে সবাই দোষারোপ করছে যে আরে তুমি ভুল রাস্তায় নিয়ে চলে এসছো। ড্রাইভার বলছে যে আমি এখানে আগেও এসেছি, আমার পক্ষে ভুল হওয়া সম্ভবই না, আর এখানে তো আর কোনো রাস্তাই নেই যেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব। টানা 1 ঘন্টা ধরে খুঁজে খুঁজে আমরা সবাই যখন ফ্রাস্ট্রেটেড, তার থেকে বলা ভালো যে আমরা সবাই ভয় পেয়ে রয়েছি যে সারা রাত্রি কি আমরা এরকম গাড়ির মধ্যেই থাকবো, না খাওয়া দাওয়া আছে, কিচ্ছু নেই। আর সব থেকে বড় কথা, কোনো সিকিউরিটি নেই, আমরা যে গাড়ির মধ্যে এতজন মিলে বসে রয়েছি। তো তারপর আমরা একটা সময় প্রত্যেকে না খুব পাজেল হয়ে গেছে যে এবার আমরা কি করব। মানে সেই সময় ভগবানকে ডাকা ছাড়া আমাদের কাছে আর কিছু ছিল না। যে আমরা সবাই মিলে তখন শুধু ভগবানকে প্রার্থনা করছি যে যে করেই হোক প্লিজ আমাদেরকে অন্তত হোটেলটা পাইয়ে দাও। আমরা কি করব এখন সবাই মিলে? আর সবাই তো প্যানিক করা শুরু করে। তখন রাত 11:30 বেজে গেছে অলরেডি। তুমি বিশ্বাস করবে না, এই যে ভগবানকে আমরা সবাই মিলে ডাকছি, বলে না যেমন নেগেটিভ কিছু আছে পজিটিভ তো আছে। আমরা দূর থেকে দেখছি একটা টিমটিমে আলো। আমরা কিন্তু ওই রাস্তাতে 1 ঘন্টা ধরে কিন্তু চক্কর মেরেছি, কোথাও কোনো আলো দেখতে পাইনি। সবাই মিলে বললাম যে দেখো সামনে একটা আলো দেখা যাচ্ছে, চলো ওখানটাতেই যাই। ড্রাইভার দাদাও কিন্তু তখন সেটা দেখেছে। ওখানে গিয়ে দেখছি বিশাল বড় একটা হনুমানজির মূর্তি। আমরা 1 ঘন্টা ধরে কিন্তু সেই মন্দিরটা দেখতেই পাইনি, এবং ওই মূর্তিটার ঠিক অপোজিটে একটা গলি। ওই গলিতে যখন আমরা ঢুকে গেলাম সেখানে পরপর সমস্ত হোটেল। আমাদের কাছে বিষয়টা খুব অবাক করার ছিল যে আমরা তো এই রাস্তাতে 1 ঘন্টা ধরে হেঁটে গেলাম, আমরা তো গাড়ি নিয়ে, অনেকে আবার নেমেও লাগিয়েছিল, পায়ে হেঁটেও কিছুটা দেখেছে, কেউ কিচ্ছু দেখতে পাইনি। তাহলে আমরা 18 জন 1 ঘন্টা ধরে কি ভুল দেখছি, না আমরা চোখে দেখতে পাচ্ছি না? আমাদের সবার মাথায় এই জিনিসগুলো ঘুরছিল। ফাইনালি আমরা যখন হোটেলে পৌঁছালাম তখন তো চারপাশের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, কিচ্ছু খোলা নেই, কারণ অলরেডি 11:30 12:30 বেজে গেছে। তো আমাদের সাথে যে রান্নার যারা লোকেরা গেছিল তারা না নিয়ে শহর থেকে একটুখানি মাংস ক্যারি করেছিল। সেটা নিয়ে যখন আমাদের এই হোটেলের ভেতর ঢুকছে, হোটেলের যে ম্যানেজার সে প্রথমেই জিজ্ঞেস করলো যে এই ব্যাগে কি আছে। তখন বললো ওখানে চাল ডাল আছে, এই সমস্ত আমাদের রান্নার জিনিস। উনি হঠাৎ করে জিজ্ঞেস করলো যে ননভেজ কিছু আছে? आप लोग तो बंगाली हो, मछली या फिर ऐसा कुछ? তখন বললো না, মাছ তো নেই, মাংস আছে। উনি সেটাকে স্ট্রিক্ট বারণ করে দিল, বললো না না এখানে এই সমস্ত রান্না হবে না। তখন বলছে আপনারা তাহলে খাবো কি? না আপনারা আজকে ভেজ খেয়ে নিন, আমাদের হোটেলে এইসব চলে না। তো ম্যানেজার সে বলছে যে এখানে তো এরকম কোনোদিনও শুনিনি, আমরা কেলং এ আগেও ছিলাম, আপনাদের হোটেলে এরকম কেন? এই নিয়ে তর্কাতর্কি বেঁধে যায়। আমরা তখন সবাই বলছি যে তুমি ছাড়ো ভাই, যা হোক আমাদের আলু সেদ্ধ ভাত দিয়ে দাও, কিছু অন্তত দাও, আমাদের মাংসের দরকার নেই, এত যখন ঝামেলা করছে। ওই মাংসর যে ব্যাগটা ছিল না, সেটাকে নিয়ে ওরা হোটেলেও পেটে ঢুকতে দিল না। একজন লোক আসলো, সে জিনিসটা নিয়ে গিয়ে হোটেলের পেছন দিকে একটা জায়গাতে গিয়ে ওরা রেখে আসলো। রেখে এসে আমি ওটা দেখে অবাক হলাম যে লোকটা ওরকম রেখে আসলো, সে হোটেলের ত্রিসীমানা বলে না, সেইখানটাতে ঢোকার আগে হাত পা ধুয়ে নিল, ধুয়ে তারপরে হোটেলে ঢুকলো। খুব ভালো কথা। আমরা আমাদের মতন হোটেলে ঢুকলাম, চেক ইন করলাম ওই রাত্রিবেলা। তারপর আমাদের যে রুমটা ছিল সেই রুমটা আমাদেরকে দেওয়া হলো। এবার সেই রুমটা ছিল সিঁড়ি দিয়ে উঠলাম, আর ঠিক সেই পাশটাতে রুমটা। খুব সুন্দর, ভীষণ সুন্দর রুম, বিশাল বড় কাচের জানলা, ওখান থেকে সকালবেলা তুমি সানরাইজ দেখতে পাবে। পুরো উডেন ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজানো। আরো একটা জিনিস বলা ভালো, রুমটাতে হচ্ছে বিশাল বড় বড় 2টো খাট ছিল, এবং 2 সাইডে 2টো বড় বড় চেয়ার। আর আমার না একটু স্বভাব আছে যে কোনো হোটেলে গিয়ে তার
বাথরুমটা একটুখানি দেখার চেষ্টা পরিষ্কার কিনা। তো দেখলাম যে হোটেলের টয়লেটটা ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর বিশাল বড় একটা কাচের তোমার আয়না লাগানো, বিশাল বড়। তো দেখে তো বেশ মজা। এবার আমরা তখন ফ্রেশ হব। এবার ফার্স্টে আমি ঢুকেছি ফ্রেশ হতে। ঢুকেছি, ঢোকার সাথে সাথে মনে হচ্ছে কি যে কেমন একটা লাগছে, কিরকম একটা, মানে পুরো ঘরটা বলো বা টয়লেটটা বলো, কিরকম না একটা গন্ধ। আমরা ফার্স্টে ভাবছি যে হয়তো এত আসবাবপত্র রয়েছে তারই হয়তো গন্ধ, কিন্তু কারণ আসছে গন্ধ ভালো না। তা আমাদের কাছে যা বডি স্প্রে ছিল সেগুলো আবার স্প্রে করলাম আমি ওই ওয়াশরুমটাতে, কারণ খুবই গন্ধ লাগছে। তারপরে এবার ফ্রেশ হচ্ছি, মুখ ধুচ্ছি। এই সময় হচ্ছে আসল ওইখানে যে ঘটনাটা ঘটে সেইটা। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, আর যে দরজাটা রয়েছে সেটাকে আমি পুরোপুরি বন্ধ করিনি, জাস্ট এমনি হালকা করে ভেজানো হাফ। আর আমি বলেছি কি আমার মাকে, তুমি না বাথরুমের বাইরেটাতে দাঁড়িয়ে থাকো, কারণ আমার না ভালো লাগছে না, কিরকম একটা, আমি একা একা, আমার ভয় লাগছে একটু। মা বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওই আন্টি তার সাথে গল্প করছে, আমি সব শুনতে পাচ্ছি। এবার চোখ বন্ধ করে ফেস ওয়াশ করছি, আমার না গাটা ভার হচ্ছে হঠাৎ করে। ভার হতে হতে আমি ভাবছি কতক্ষণে আমি আবার তাড়াতাড়ি মুখটা ধোবো, এরকম চোখে জলটা দিয়েছি। আমি পেছন দিকে দেখলাম যে ব্ল্যাক একটা কুর্তি বা টপ পরা, আমি ভাবলাম আমার মা দাঁড়িয়ে রয়েছে, কারণ আমার মাও ব্ল্যাক একটা কুর্তি পরেছিল সেদিনকে, চুলটা খোলা। আমি আমার মাকে বলছি যে বাবা তুমি আবার এরকম চুল খুলে দাঁড়িয়ে রয়েছো, আমাকে তো দিকে বারণ করো যেখানে সেখানে চুল খুলতে, নিজেই চুল খুলে দাঁড়িয়ে রয়েছো। আমি বলছি যে তুমি কি ফেস ওয়াশ দেবো তোমাকে, মুখটা ধোবে, তাহলে হাতটা বাড়াও। আমি আবার দেখলাম যে এরকম চোখ মুখ ধুতে ধুতেই দেখছি মা হাতটা বাড়িয়েছে, আমি সাইড দেওয়ার ফেস ওয়াশটা দিলাম। আমি বললাম যে তাহলে আমি একটা সাইড হয়ে যাচ্ছি, এত বড় এখানে বেসিনটা রয়েছে, তুমি এখানে মুখ ধোও। আমি মুখটা ধুচ্ছি, পেছনে কন্টিনিউ কিন্তু দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক টপ পরা একটা লং স্কার্ট। তখন আমি অতটা খেয়াল করিনি যে আমার মা তো লং স্কার্ট পরেনি। চুলটা খুব খোলা, পুরো এলোমেলো, আর স্কিন টোনটা না খুব পেল। আর আমার মাও যেহেতু খুব ফর্সা, তো আমি গুলিয়ে ফেলেছি, খুব সত্যি কথা এটা। আমি মুখটা ধুলাম, মুখটা যখন ফাইনাল আমার ধোয়া হলো, চোখটা খুলে আমি দেখছি পেছনে কিন্তু কেউ নেই। আমি ভাবলাম যে মাকে যে আমি হাতে ফেস ওয়াশটা দিলাম, ফেস ওয়াশ না করেই চলে গেল, এই আবার কিরকম। তুমি বিশ্বাস করবে না, আমি যখন চোখটা খুললাম, চোখটা খুলে আমি দেখলাম অত বড় যে আয়নাটা রয়েছে না, আয়নাটার মধ্যে একটা মানুষের হাতে তুমি যদি জল নাও, জল দিয়ে যদি কাচের মধ্যে ছাপ দাও, তোমার তো হাতের ছাপ পড়বে, সেই রকম একটা দুটো হাতের ছাপ। আমি সেটা দেখে ভীষণ ভাবে ভয় পেয়েছিলাম যে আমি তো ওই হাতের ছাপটা করিনি, এখানে হাতের ছাপটা আসলো কোথা থেকে। আমি মাকে বলছি মা তুমি কিরকম করছো, করে আমি এই কথাটা বলেছি দরজাটা খুলতে যাব, দরজাটা পুরো লক, দরজাটাকে আমি টানছি জোরে জোরে, এবার দরজাটা খুলছে না। দরজাটা আমি যতই আমার গায়ের জোর দিচ্ছি না কেন, দরজাটা খুলছে না। আমি দরজাটাকে ধাক্কাচ্ছি, আমি মাকে ডাকছি মা দরজাটা খোলো, আমার ভালো লাগছে না কিন্তু আর কিটা, দরজাটা খোলো তাড়াতাড়ি। আমার মা কোনো উত্তর দিচ্ছে না। এই যে সমস্ত কিছু চলছে, বাথরুমের যে লাইটটা ছিল সেটা তপ করছে হঠাৎ করে। আমি মাকে বলছি মা তুমি কিন্তু আমার সাথে ইয়ার্কি গুলো করো না, এমনিতেই টায়ার্ড আছি, এই ইয়ার্কিটা করো না, এরকম ভাবে করো না, আমার একটু ভালো লাগছে না জিনিসটা। এই সমস্ত কিছু আমি বলছি, আর যে বেসিনটা ছিল ওই কলটা অটোমেটিক খুললো। আমি সেই সময় ভীষণ রেগে আছি, আমি বলছি ধুর বাবা কলটা কেন খোলে, কলটাকে বন্ধ করলাম, আবার এসে দরজাটা টানছি, কলের থেকে কলটা কিন্তু আবার স্টার্ট, জল পড়ছে। এই সমস্ত কিছু চলতে চলতে পুরো বাথরুমটা লাইটটা নিভে গেল। আমি ওদিকে মাকে বলছি মা তুমি আমার সাথে ইয়ার্কি মারছো, তুমি জানো না আমার অন্ধকারে কিন্তু ভয় লাগে, তুমি আমার সাথে ইয়ার্কিটা মেরো না, তুমি দরজাটা তাড়াতাড়ি খোলো, আমার ভালো লাগছে না কিন্তু এখানে। আমি জাস্ট পেছন ঘুরলাম, কারণ ওখানে আমার একটা চশমা ছিল সেটা নেওয়ার জন্য।
কোমোটের ঢাকনাটা দেওয়া ছিল, ওই যে আমি বলেছিলাম একটা খোলা চুল মতো, আমি দেখলাম যে ওই কোমোটের ওপরে ওই রকম সেম যেটা আমি দেখেছিলাম আয়নাতে রিফ্লেকশনে, সেই রকম একটা কেউ বসে আছে। সেটা আমি খুব স্পষ্ট ভাবে দেখলাম। সেই সময় পুরো বাথরুমে কোনো আওয়াজ নেই, শুধু ওই জল পড়ছে আর ওইখানে ওই রকম একটা অবয়ব আমি দেখতে পাচ্ছি বসে আছে আমার ফেস টু ফেস। আর ওইদিকে দরজাটা খুলছে না, দরজাটা লক হয়ে গেছে। আমি কি করব আমি বুঝতে পারছি না, আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার ফিল হচ্ছে যেন আমার নিজের হার্টবিট আমি নিজে শুনতে পাচ্ছি। আর পুরো বাথরুমটাতে একটা বিভৎস বাজে ধরনের গন্ধ। সেই সময় আমার কি মনে হয়েছে জানি না, আমি মনে প্রচন্ড শক্তি নিয়ে হনুমান চালিসা পড়তে শুরু করি। আমি পড়তে পড়তে মাঝে মাঝে না ভয়ে আমি ভুলে যাচ্ছি, আমি পাম্বেল করছি। আমি এখনো যেমন কথা বলতে গেলে মাঝে মাঝে হচ্ছে, কারণ আমার সেই জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরছে, সেই চোখের সামনে পুরোটা দেখতে পাচ্ছি। হনুমান চালিসা আমি পড়বো কি, আমার 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 ভয় লাগছে, প্রচন্ড ভাবে ভয় লাগছে। আমি পড়তে পারছি না ঠিক করে। আমি শুধু ভগবানকে ডাকছি যে যাই এখানে থাকুক না কেন, আমি বলছি যে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, যাই থেকে থাকুক না কেন প্লিজ আমাকে দিক থেকে হেল্প করো, বাঁচাও। আমার সেই সময় আর কিচ্ছু মাথায় আসছে না। আর আমি ওদিকে দরজাটা খোলার চেষ্টা করছি, আমি খুব কষ্ট করে হনুমান চালিসাটা পড়ছি। এবং সেটা যখন শেষের দিকে না, দরজাটা ফট করে খুলে যায়। ওই ঠান্ডার মধ্যে আমি পুরো ঘেমে গেছি। ঘেমে আমি দরজাটার থেকে যখন বেরোই, আমি দেখি দরজার বাইরে মা আর অনিমা আন্টি দাঁড়িয়ে রয়েছে। তারা খুব রাগ রাগ হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে, বলছে যে তোর কতক্ষণ লাগে বলতো মুখটা ধুতে, কতক্ষণ ধরে তোকে আমরা নক করে যাচ্ছি, একটা সারা তো মানুষ দেয়, ভেতর থেকে দরজাটাকে লক কেন করে রেখেছিস। ওরা আমাকে দেখায় যে আমাদের দরজার বাইরে ওরা আমাদের যে ট্যুরের যে ম্যানেজার তাকে পর্যন্ত ডেকে এনেছিল, কারণ দরজা খুলছে না। আমি নাকি কোনো সাড়া দিচ্ছিলাম না ওদের কথার। আমি ওদেরকে বলি যে তুমি কি বলছো মা, তোমাকে আমি এতক্ষণ ধরে ডেকে গেলাম, তুমি তো আমার কথার কোনো সাড়া দিচ্ছ না। ওরা শুনে তিনজনে অবাক, বলছে তুই আমাদের একবারও ডাকিসনি। আমি বললাম তোমরা আমার বাথরুমের লাইট অফ করে দিয়েছিলে, এগুলো কি ধরনের আর কি। বলছে আমরা কি পাগল যে তো লাইট অফ করে দেবো, দেখ লাইট তো জ্বালানো। আমি বলছি হ্যাঁ এখন তো জ্বালানো, মাঝখানে তো নিভিয়ে দিয়েছিলে। ওরা সেটা কেউ স্বীকার করছে না। বলছে আমার মা বলছে আমি তো জানি তুই লাইট অফ থাকলে ভয় পাস, আমি কেন তোর সাথে এরকম আর কি করবো। আমি মাকে জিজ্ঞেস করলাম তাহলে তুমি যে ফেস ওয়াশটা নিতে গেছিলে। মা বলছে আমি নিতে গেছি ফেস ওয়াশ, তুই তো বললি বাইরে দাঁড়িয়ে থাকতে, আমি তো বাইরেই দাঁড়িয়েছিলাম। অনিমা আন্টি বলছে হ্যাঁ তোর মা তো বাইরেই তো দাঁড়িয়ে রয়েছে, তুই তো হঠাৎ করে দরজাটাকে ভেতর থেকে ধাক্কা মেরে বন্ধ করে দিলি। আমি বলছি আমি বন্ধ করেছি। আমাদের তিনজন আমরা পুরো অবাক, সব থেকে বেশি অবাক হয়েছি আমি, কারণ আমি ওটা ফেস করেছি। আমি তখন ওদেরকে বললাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি কি হয়েছে, তোমরা কেউ একা বাথরুমে যেও না প্লিজ। বলছে না না কিছু হবে না। আমি বলছি তোমরা যেও না, আমি বারণ করছি। আমি ইভেন কি এটাও বলেছি তোমাদের কারোর যদি পটিতেও যেতে হয় অ্যাটলিস্ট সামনে একজন কারোকে দাঁড় করিয়ে যেও, দরজাটা বন্ধ করো না, কারণ এই বাথরুমটা ঠিক নয়। তারপরে আমি ওদেরকে ডেকে নিয়ে গিয়ে দেখালাম যে কাচের মধ্যে ওরকম একটা হাতের ছাপ। আমি তখন নিজে আমার হাতে জল লাগিয়ে আমি ছাপটা যখন দিলাম, দেখলাম ছাপটা কিন্তু আমার হাতের সাইজের নয়, ওটা কোথা থেকে আসলো আমি জানি না। এই জিনিসের তো কোনো ব্যাখ্যা হয় না, যার সাথে ঘটে একমাত্র সেই এটাকে ফিল করতে পারে যে ওই সময়টাতে সে ঠিক কি ফিল করেছে বা কি দেখেছে। এগুলো হওয়ার পর আমরা রুমেই ছিলাম আর কি, খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই।
আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু সেটা আমি বাইরে প্রকাশ করছিলাম না যে আমি ভয় পেয়ে আছি। শুই ওখানে, রাত্রি তখন 2:30 বাজে। একটা না কিরকম একটা ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে, তাতে আমার ঘুমটা ভাঙে। আমি উঠে বসে আমি দেখছি ঘরের যে বললাম না প্রথমেই যে বড় বড় দুটো চেয়ার ছিল, সেই চেয়ারের মধ্যে আমরা আমাদের যে জামা কাপড়গুলো সেগুলোকে একটু মেলে রেখেছিলাম। একটা চেয়ারের মধ্যে সেই জামা কাপড় গুলো কেমন একটা দাবানো, মানে জামা কাপড়ের ওপর দিয়ে কোনো একটা মানুষ যদি চেয়ারে বসে জামা কাপড় গুলো ঠিক যেরকম অবস্থা হবে সেই রকম। আর চেয়ারটা দুলছে। ওইদিকে কিন্তু পুরো জানলা দরজা সমস্ত বন্ধ, হাওয়া আসার কিন্তু কোথাও কোনো চান্স নেই। ওরকম ভাবে দুলছে চেয়ারটা নিজে থেকে। লাইটও কিন্তু অন করা, এমন না যে লাইট অফ আমি ভুলভাল দেখছি, সেরকমও নয়। আর একটা ভারী কাঠের চেয়ার, আমি যদি মেনেও নি ওখানে কোনো ইঁদুর আছে, একটা ইঁদুরের পক্ষে সম্ভবত একটা ভারী কাঠের চেয়ার কন্টিনিউ দোলানো, বা তার পক্ষে এটাও সম্ভব না যে জামা কাপড় গুলোকে ওই রকম ভাবে ওরকম শেপে একটা ওরকম রাখা। ওটা আমি নিজের চোখের সামনে 2-3 মিনিট ওরকম হতে দেখি। আমি জাস্ট একটা কথাই সে সময় বলি যে আমি তো জানি না এখানে কে আছো না আছো, আমরা তো তোমার কোনো ক্ষতি করি, এরকম ভাবে কেন বারবার মানে আমাকে ভয় পাওয়াচ্ছ। আমি জাস্ট কথাটা বলে শুয়ে যাই। তারপর সেদিনকে রাতে সেভাবে আর কিছু হয়নি, কারণ অলরেডি যা হওয়ার হয়ে গেছে ওই বাথরুমের ভেতরে আমার সাথে। ওখান থেকে আমাদের পরের দিন সকালে চেক আউট করার ছিল, চেক আউট করি। তার পেছনে একটা লোকাল বাড়িঘর কিছু রয়েছে, কিছু দোকানদার রয়েছে, হোটেলের যারা স্টাফ রয়েছে। একজন এসেছে আমাদের থেকে বকশিস নিতে, যে কিনা ওই মাংসটা রেখে হাত পা ধুয়ে এসেছিল বললাম না, সেই লোকটা। সে বলছে যে আমাদের কিছু বকশিস দাও, এই দাও। আমি তখন বলেছি যে ঠিক আছে তোমাকে দেবো, তার আগে একটা কথা বলো তো এই রুমটাতে কি ছিল। আমি খুব ডাইরেক্ট জিজ্ঞেস করেছি, আমি ওই মেয়েটা কে, এরকম চুল ছাড়া দেওয়া ব্ল্যাক টপ পরা, কে ওইটা যার রুমটা আমাদেরকে তুমি দিয়েছিলে কালকে রাতে? উনি বলছে আমার বকশিস লাগবে না, আমার বকশিস লাগবে না। না, বকশিস লাগুক আর না লাগুক তোমাকে তো বলতেই হবে কে ছিল, ওটা কি ছিল। আমার সাথে তো কালকে রাতে যে কোনো কিছু হয়ে যেতে পারতো। সে তখন আমাকে বলে যে ওখানে কিছু বছর আগে একটা বন্ধুদের গ্রুপ এসেছিল, যার মধ্যে একজন ম্যারেড কাপল এসেছিল, তো তাদেরকে ওই রুমটা দেওয়া হয়। তো যেদিনকে ওরা এসেছিল তো সেই দিনটা খুব ভালোভাবে ছিল। তার পরের দিন ওদের মধ্যে খুব ঝামেলা হয়, এতটা পরিমাণেই ঝামেলা হয় যে আশেপাশের ঘরের লোকরা তারাও ছুটে এসে ঝামেলাটাকে মানে ঠিক করার চেষ্টা করে। তো সেখানে জানতে পারে মেয়েটা যে তার হাজবেন্ডের সাথে তার নিজেরই এক বান্ধবীর সম্পর্ক রয়েছে, এবং সেটা বিয়ের আগে থেকেই। ওইদিকে কিন্তু মেয়েটার সাথে ওর হাজবেন্ড কিন্তু মানে নিজে ভালোবেসেই বিয়ে করেছে, রীতিমতো এক কথা মেয়েটাকে ঠকিয়েছে। তো সেই জিনিসটা মেয়েটা সহ্য করতে না পেরে ওই টয়লেটেই কিছু একটা খেয়ে মেয়েটা করে আত্মহত্যা করে। হ্যাঁ। তারপর আমাকে ওই লোকটা বলে যে ও সেরকম ভাবে কারোর খুব একটা ক্ষতি আজ অব্দি করেনি, তবে ওই রুমটাতে যাদেরকে দেওয়া হয় তারা নাকি কমপ্লেন করে। তো আমাকে বলে যে এই কথাটা বলো না হোটেলের মালিককে, তাহলে আমাকে এখান থেকে বের করে দেবে কাজ থেকে। এবার সে মিথ্যে কথা বলতেই পারতো, কিন্তু আমি যেটা নিজে দেখেছি সেটাকে তো আমি অস্বীকার করতে পারি না। এক্স্যাক্টলি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি। সত্যি আমাদের সেভাবে কোনো ক্ষতি করেনি। বাথরুমে যখন ওই মেয়েটাকে আমি দেখেছিলাম সে চাইলেই তো অন্যরকম ভাবে আমার কোনো ক্ষতি করতে পারতো। আমি কিন্তু শুধু তাকে দেখেছিলাম যে জাস্ট তাকিয়ে থাকতে আমার দিকে, অন্য কিছু কিন্তু করতে আমি দেখিনি তাকে, বা কোনো রকম ভয় দেখাতে বা কিচ্ছু না। যেই সময়টা আমার দরজাটা লক হয়ে গেছিল আমি যে দেখেছিলাম যে ওরকম কোমরের উপর একটা কেউ বসে রয়েছে একটা মেয়ে, সে চাইলেই কিন্তু কিছু করতে পারতো। সে চুপচাপ শুধু বসেছিল।
খুব মানে কিরকম একটা উদাস হয়ে, হয় না মানুষ যখন ভীষণ কষ্ট পায় তখন যেরকম উদাস হয়ে তাকিয়ে থাকে অন্যের দিকে, ঠিক সেইভাবে সে তাকিয়েছিল, আর কিচ্ছু না। তারপর তো আমরা যে যার মতো বাড়ি ফিরে আসি এই ঘটনাগুলোকে নিয়ে। তো সেই কারণেই আমি ফার্স্টে তোমাকে বললাম যে লাদাখ এই জায়গাটার নাম শুনলেই আমার চোখের সামনে পরপর এই ঘটনাগুলো সব ভেসে ওঠে। মানে তোমাদের লাদাখ ট্রিপটা পুরো অভিশপ্ত একটা ট্রিপ হয়ে গেছিল। একদম একদম। তোমাদের সাথে এরকম মাল্টিপল ব্যাপার হলো। একদম বাড়িতে যে ব্যাপারটা বলছিলে, বাড়ির ব্যাপারটা কি হয়েছিল? হ্যাঁ, বাড়ির ব্যাপারটা না, সেটা আমার কাছে আরো বেশি ডিস্টার্বিং। কারণ বাইরে কোথাও তুমি ঘুরতে যাচ্ছ, সেইখানে কি হলো সেটা সেখানেই তুমি ছেড়ে আসছো, বাট তোমার নিজের বাড়িতে যেখানে কিনা রোজ পুজো আর্চা হয়, আমি ছোট থেকে না ভীষণভাবে ঠাকুর বিশ্বাস করি এবং ঠাকুরকে নিজেও পুজো দিই, তো সেখানে আমার বাড়িতে আমার বেডরুমে যেরকম একটা ঘটনা ঘটতে পারে আমি সেটা স্বপ্নেও কোনোদিনও ভাবতে পর্যন্ত পারিনি। তার আগে বলে রাখি যে আমার বাড়িটা যেখানে, তার ঠিক পাশেই তোমার রেল গেট রয়েছে, এবং আমাদের এই রেল গেটটা খুব বাজেভাবে একটা ফেমাস, কারণ হচ্ছে এখানে প্রচুর মানুষ করে। এখন সেটা কমেছে, কিন্তু একটা সময় প্রচুর করতো। মানে তাদের ডেড বডি গুলো আমরা দেখতে পেতাম পড়ে রয়েছে, ট্রেনে সুইসাইড যাকে বলে আর কি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমাদের ফ্ল্যাটেও এরকম অনেক কিছু আমরা শুনতে পেতাম প্রথম দিকে, যখন আমরা এই ফ্ল্যাটে নতুন আসি। তো সেইগুলো আমি না হয় অন্য কোনো সময় বলবো। কিন্তু আমার ঘরে যেটা হয়েছিল 2019 সাল, 2018-তে লাদাখ, 2019-এ আবার এই ঘটনা। দিনটা ছিল দোলের আগের দিন রাত্রিবেলা। আমি আমার ঘরে শুয়ে রয়েছি, যা হয় বন্ধু বান্ধবদের সাথে গল্প করছি, কালকে দোলে কোথায় যাবি, কোথায় প্ল্যান করবি, সেই সমস্ত কথাবার্তা টুকটাক হয়ে শুয়েছি। রাত তখন বাজে 2টো, ঘুমাতে ঘুমাতে দেরি হয়েছে। এবার আমি যেরকম ভাবে শুতাম, আমার যে ঘরের খাটটা রয়েছে, খাট থেকে আমার ঘরের যে দরজাটা রয়েছে সেটা না পুরো দেখা যায়। আর আমি সেই সময় আমার ঘরের দরজা জানলা সমস্ত কিছু হাট করে শুতাম, পুরো খোলা, শুধু জানলার একটা পর্দা দিয়ে শুতাম, আর দরজা পুরো খোলা। এবার আমার স্বভাব হচ্ছে কোল বালিশটার একটা সাইডে রেখে তার উপরে পা তুলে একটা সাইড ফিরে শোয়া। সেরকম ভাবে আমি শুয়ে আছি খুব রিল্যাক্স ভাবে, ফোনটা অনেকক্ষণ ধরে কেটেছি, এবার ঘুমাতে হবে, রাত্রি অলরেডি 2টো। ফোনটা জাস্ট পাশে রেখেছি, রেখে এবার একটা সাইড করে শুয়েছি। এবার মার্চ মাস, ফ্যানটা হালকা করে চালানো, আর সাথে হচ্ছে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শুয়েছি। এবার একটা সাইড হয়ে শুলে কি হবে, তোমার একটা কাঁধের দিক উঁচু হয়ে থাকবে, সেরকম ভাবেই আমি শুয়ে রয়েছি। চোখটা জাস্ট বন্ধ করেছি, শোবো। 2-3 মিনিট হয়েছে, ঘুম আসছে না, তাও আমি চোখ বন্ধ করে রয়েছি। এই সময় আমি ফিল করলাম আমি যে চাদরটা গায়ে দিয়ে রয়েছি, ওই চাদরটা না আমার পায়ের দিক থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে। এবং আমি রাত্রিবেলা যে নাইটিটা পরে শুয়েছি, সেই নাইটিটাও আস্তে আস্তে উপর দিকে আমার হাঁটু পর্যন্ত উঠছে, সেটা আমি স্পষ্ট ফিল করছি নিচ থেকে। এই ঘটনাটা যখন হচ্ছে না, আমি চোখ খুলতে পারছি না, কারণ আমার বিভৎস ভয় লাগছে। কারণ আমার বাড়িতে আমি, আমার বাবা আর মা, বাবা মা পাশের ঘরে ঘুমিয়ে রয়েছে। আমার চোখ খুলে যে দেখবো এটা কে করছে, আমার সেইটুকু সাহস হচ্ছে না। আমি একটা সময় যখন ভাবছি যে এবার আমি দেখবো যে কে এরকম করছে, সেই মোমেন্টে আমি ফিল করলাম আমার ঘাড়ের কাছটা না, ঘাড়ের কাছে একটা প্রচন্ড ভারী ঠান্ডা একটা নিঃশ্বাস পড়ছে, এবং সেই নিঃশ্বাসটা খুব জোরে জোরে পড়ছে আমার ঘাড়ের কাছে। এবং সেটা কিন্তু খুব ক্লিয়ার, আমি কিন্তু ঘুমিয়ে নেই যে আমি ঘুমের মধ্যে, অনেকে বলবে যে স্লিপ প্যারালাইসিস হলে অনেক কিছু মানুষই করে, সেরকম কিন্তু নয়, আমি ঘুমাইনি, আমি জেগেই ছিলাম, জাস্ট চোখটা আমি বন্ধ করেছি। ঘাড়ের কাছে ওই রকম ঠান্ডা নিঃশ্বাস, আর যথেষ্ট ভারী,
সেই নিঃশ্বাসটা আমার একটা সাইডের ঘাড়ে পড়ছে এবং আমি ফিল করছি একটা বিভৎস ঠান্ডা হাত, বিভৎস। সেই হাতটা না আমার ঠিক ঘাড়ের কাছ থেকে, গলার কাছ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে। মানে তুমি ভাবতে পারছো যে এটা একটা কি বাজে ধরনের ফিলিংস একটা মেয়ের কাছে। ডেফিনেটলি আমি চাইছি যে সেই হাতটাকে আটকাতে, বাট আমি সেটা পারছি না। আমি আমার হাত পা যে নাড়াবো, আমার সেইটুকু ক্ষমতায় আমার ভয়ে হাত পা কাঁপছে। এবং ওই যে ঠান্ডা হাতটা আস্তে আস্তে চেষ্টা করছে কি আমার জামার ভেতর ঢোকার। আমি সেটা প্রপারলি ফিল করতে পারছি এবং আমার যে কি একটা বাজে ফিলের থেকেও মানে একটা জঘন্য ফিল হচ্ছে আমার। আমি সেই হাতটাকে চাইছি আটকাতে, কিন্তু আমি পারছি না। আমার সারা শরীর কাঁপছে ভয়ে। আর ওই ঠান্ডা নিঃশ্বাসটা আস্তে আস্তে ঘাড় থেকে না আমার মুখের ওপর এসে পড়তে শুরু করেছে। আমি মনে মনে আমি চোখটা খুলতে পারছি না, ঠাকুরকে ডাকছি যে প্লিজ এটা থেকে আমাকে উদ্ধার করে। আমি যখন ওকে প্রথমেই বললাম যে আমি ছোট থেকে ভীষণ ঠাকুর বিশ্বাস করি, আমি জানি না এটা কতটা মানুষ বিশ্বাস করবে। এই ঘটনাগুলো যখন ঘটছে এবং হাতটা অলমোস্ট আমার জামার কাছে, মানে জামার ভেতর হাতটা প্রবেশ করছে, সেই সময় আমার চোখের সামনে আমি মা কালীকে পুরোটা দেখতে পেলাম। দেখতে পেয়েছো? দেখতে পেয়েছি চোখ বন্ধ থাকা অবস্থাতে। মা কালীকে আমি পুরো দেখতে পেলাম, তার পুরো স্ট্রাকচার পুরোটা আমার চোখের সামনে হঠাৎ করে ভেসে উঠলো। এবং সাথে সাথে না আমার ওই যে ফিলিংসটা, ওই যে ঠান্ডা নিঃশ্বাস, ওই ঠান্ডা হাত গায়েব, কিচ্ছু নেই আর। আমি আমার চোখটা খুলে তাকাতে পেরেছি। আমি চোখটা খুলে তাকিয়ে ধরপড়িয়ে উঠে যখন বসেছি, আমি দেখলাম যে আমার যে বিছানার চাদর যেটা আমি গায়ে দিয়েছিলাম, সেই চাদরটা একটা সাইডে পড়ে রয়েছে। আমার জামাটা সেটা হাঁটুর ওপর পর্যন্ত ওঠানো এবং আমার পিঠটা এবং যতদূর আমার হাতটা গেছে না, আমার সেই জায়গাগুলো রীতিমতো জ্বালা করছে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। ভয় পেয়ে আমি সাথে সাথে মাকে ফোনটা নিলাম, কারণ পাশের ঘরে মা শুয়েছিল। তাকে আমি ফোন করলাম, জাস্ট বললাম যে মা তুমি আমার ঘরে তাড়াতাড়ি চলে আসো। মা বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই কিছু হয়েছে, নাহলে এই রাত্রি 2:30টার সময় তো মেয়ে আমাকে আর পাশের ঘর থেকে ফোন করে ডাকবে না। মা জাস্ট আসলো, এসে আমাকে জিজ্ঞেস করছে তোর কি হয়েছে, তুই এরকম কাঁপছিস কেন? আমি বললাম যে তোমাকে আমি পরে সব বলতো মা, তুমি শুধু আজকে আমার কাছে শো, আর কিচ্ছু তোমাকে জানতে হবে না। আমি লাইটটা ধরাও, লাইটটা ধরিয়ে আমার কাছে শো। আমার পাশে মা শুলো। আমি সেদিনকে রাত্রিবেলা ঘুমাতে পারিনি। পরের দিন যখন ভোরের আলোটা ফুটলো, সকাল হলো, মা সকালে ঘুম থেকে উঠলো, কারণ মা তো এসব কিছু জানে না, তার পক্ষে জানাটা সম্ভব না যে আমি রাতে কেন ঘুমাইনি বা কেন মাকে ডেকেছি, কারণ আমি তো মাকে কিছু বলিনি। আমি মাকে শুধু বললাম যে মা দেখো তো আমার পিঠটা না খুব জ্বালা জ্বালা করছে, কারণ পিঠটা দেখবে নিজে দেখা যায় না যে কি হয়েছে পিঠে। স্বাভাবিক। মা দেখে বলছে যে এরকম মানে এরকম লাল লাল এরকম কেন হয়ে রয়েছে, এরকম নখের আঁচড়ের মতন, আবার একটা দিকে এরকম লাল লাল এরকম উঁচু উঁচু, এরকম কি হয়ে গেছে, তোর অ্যালার্জি হয়েছে, পোকা কামড়েছে, কি হয়েছে? তখন গিয়ে আমি মাকে বললাম, এবং আমি দেখেছি আমার গলার এখানটাতেও ওইরকম দাগের মতো হয়েছিল, এরকম নখের আঁচড় প্লাস ওরকম কিছু দাগ, এবং আমার যতটা পর্যন্ত জামাটা উঠানো হয়েছিল নিচ থেকে সেখানেও কিছু কিছু জায়গাতে ওরকম দাগ ছিল। মা তো দেখে অবাক, কারণ স্বাভাবিক, মানে এটা তুমি একটা হিউম্যান করুক আর যে কোনো একটা যেটা তুমি দেখতে পাচ্ছ না সেই করুক, একটা মায়ের কাছে পুরো ব্যাপারটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা খুবই বাজে যে তার মেয়ের সাথে এরকম কিছু ঘটেছে। মা তো দেখে অবাক। পরে বাবাকে বলা হলো বিষয়টা। তারপর তো আমাদের বাড়িতে একটা পুজো করানো হয় এবং
তারপর থেকে আজ অব্দি সেভাবে কিছু ঘটেনি, কিন্তু এই যে ঘটনাটা আমার উপর এতটাই একটা এফেক্ট ফেলেছে, আমি বিশ্বাস করো এখনো অব্দি না রাতে একা ঘুমানোর কথা ভাবতে পারি না। কারণ আমার মনে হয় যে আমি যদি একা ঘুমাই, আবার যদি আমি সেম জিনিসটা ফিল করি, সেম জিনিসটা আমার সাথে হয়, আমি এটা ফিল করতে চাই না। ওই খারাপ অভিজ্ঞতাটা আমি আর চাই না যে আমার সাথে কেন, কারোর সাথেই হোক। এই ঘটনাটা যে শুধু এখানেই শেষ যদি হতো তাহলে আমি শান্তি পেতাম, তাহলে আমি কোথাও গিয়ে মনে হয়তো আবার একটু শক্তি সঞ্চয় করে একা একা ঘুমানোর সাহস দেখাতাম, যদি এই ঘটনাটার পর আরেকটা জিনিস না হতো, মানে এটা যেটা কিনা আমার বাবা দেখেছে। এই পুজো মানে এই ঘটনাটা হয়েছিল পুজো করানোর তোমার আগেই হয়েছিল, পুজো করানোর পর নয়। কারণ যদি ওটা না হতো তাহলে হয়তো আমরা এই বিষয়টাকে নিয়ে এতটা সিরিয়াস হতাম না। কি হয়েছিল তখন? এই ঘটনাটা হওয়ার 1-2 সপ্তাহ পর, হ্যাঁ, সেই সময় আমার মা আমার ঘরেই শুয়েছে। তখন আমি যেটা করতাম, আমার ঘরের দরজা জানলা পুরো বন্ধ করে শুতাম, এখনো শুই। আমার বাবা পাশের ঘরে একা শোয়। রাত তখন 3টে বাজে। আমার বাবা টয়লেট যাওয়ার জন্য জাস্ট উঠে বসেছে বিছানাতে, মশারিটা তুলবে, তারপর সে টয়লেট যাবে। এবার তাকে টয়লেট যেতে গেলে আমার ঘরটা ক্রস করেই যেতে হবে, কারণ আমার ঘরের পাশেই টয়লেট। এবার সে জাস্ট উঠে বসেছে, সে দেখছে। আমার বাবা কিন্তু প্রচন্ড সাহসী একজন মানুষ, মানে সে যেহেতু আর্মিতে ছিল, তো সে কিন্তু এরকম অনেক কিছু নিজে দেখেওছে, ফেসও করেছে। তো সেই কারণে না সে পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই ভীষণ ভাবে মানে, আমাদের থেকে বেশি মানে বলতে গেলে। আচ্ছা। সে দেখছে আমার ঘরে, ঠিক আছে, আমার ঘরের যে দরজাটা রয়েছে না, দরজাতে দুটো হাত এরকম সামনের দিকে ভর দিয়ে আমরা যদি দরজাতে দাঁড়াই, দুটো হাত সামনের দিকে স্ট্রেচ করে, সেই রকম ভাবে একটা লোক, আমার বাবা পুরো দেখেছে যে একটা পাঞ্জাবি পরা একটা মিডিল এজের লোক দাঁড়িয়ে রয়েছে। আমার বাবা ফার্স্টে ভেবেছে যে ঘরে কি চোর ঢুকলো বা কিছু। আচ্ছা। বাবা অনেকক্ষণ ধরে দেখছে, তার কোনো নড়াচড়া নেই, সে ওরকম ভাবে আমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার বাবা তখন খাটে বসে বসে হনুমান চালিসা পাঠ করলো। বাবা পরদিন সকালে যখন ঘটনাটা বলছে, সে বলছে যে আমার হনুমান চালিসা পাঠটা শেষ হলো, আমি কিন্তু কন্টিনিউ তাকিয়ে ওই দিকে, আমি আর কিছু আমি দেখতে পাচ্ছি একটা হনুমান চালিসা দিয়ে কিনা পুরো পাঠ করবে, তার মধ্যে তো 5-10 মিনিট তো সময় লাগবে, তার কমে তো হয় না। পুরো টাইমটা সে দেখেছে ওইভাবে একটা লোক ওরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। হনুমান চালিসা পড়া শেষ হয়েছে, বাবা ওম নমঃ শিবায় বলে 3-4 বার হাততালি দিয়েছে, দেন জিনিসটাকে আর দেখতে পাইনি। কি ছিল বলো তো? হতে পারে কোনো মেল এন্টিটি ছিল, হতেই পারে। তোমাদের ওখানে একদম রেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক লোক কাটা পড়ে, অনেক লোক নিজে করে। এখন কে তোমার কোন ইন্টেনশন নিয়ে কোথায় আসে সেটা তো বোঝা যায় না, বলাও মুশকিল। বুঝতে পারছি আমি। এই ঘটনাটার পরই আমরা ডিসাইড করি যে এটাকে এরকম ভাবে ফেলে রাখাটা উচিত না। যতই আমরা বাড়িতে পুজো পাঠ করি না কেন, একটা বাড়িতে একটা হোম করানো বা নিজেদেরকে একটা বন্ধন করানো বা কিছু সামথিং একটা যে বলে, সেই জিনিসটা করানোটা দরকার নিজেদের প্রোটেক্ট করার জন্য। তো তারপর সেই জিনিসটা করা হয়। আমি যখন এই ঘটনাটা আমার কিছু বন্ধু বান্ধবকে বলি, তারা বলে হয়তো স্লিপ প্যারালাইসিস ছিল, সেটা যদি হয় তাহলে তো আরেকবার হবে, জীবনে তো কখনো না কখনো হবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, একদমই তাই। এবং সেটা যদি হওয়ারই হতো তাহলে আমি মার সাথে শুয়ে আছি না কার সাথে, সেটা তো কোনো ফ্যাক্টর না। একা শুলেও সেটা হতে পারে, মার সাথে শুলেও সেটা হতে পারে। তারপর আর কখনো এইরকম কিছু ঘটেনি। তো এটা ছিল আমার নিজের ঘরে, মানে এখনো আমি যেখানে দাঁড়িয়ে তোমাকে গল্পটা বলছি, আমার সাথে হওয়াই সত্যি ঘটনাটা বলছি। তো
সেইখানে আমার সাথেই হয় এই জিনিসটা। এবং যেটা বললাম, তারপর থেকে আমার মধ্যে সেই সাহসটাই পুরোপুরি চলে গেছে যে আমি একা ঘুমাবো। তা আমি সেটা ভাবতেও পারি না যে আমি একা কোনোদিনও একা একা ঘুমাবো বা কিছু। তো এইটা ছিল আমার বাড়ির ঘটনা। এবং আরো একটা জিনিস জানো তো, যেটা আমার সাথে খুব ছোটবেলায় হয়েছিল, তখন আমার বয়স 7 অথবা 8। সেই সময় হয়েছিল, আমি তো এটা এখন ফ্ল্যাটে থাকি বললাম, তখন আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম। তো পৈতৃক বাড়িটা ছিল আমাদের একদম পাড়ার মধ্যে, সেখানেই আমার জন্মানো, সেখানেই আমার ক্লাস 8 পর্যন্ত বেড়ে ওঠা। তো সেখানে পাশের বাড়িতে আমি খেলতে যেতাম। সেই পাশের বাড়িতে যেখানে আমি ছোট থেকে খেলতে যেতাম, সেইখানে একদিন আমার সাথে একটা ঘটনা ঘটে। তো সেই পাশের বাড়ির তোমাকে একটু ডেসক্রিপশনটা দিই, তাহলে বুঝতে পারবে। ওই পাশের বাড়ি আর আমাদের বাড়ির মধ্যে না যে বাউন্ডারি ওয়াল, সেটা কিন্তু একটাই ছিল, আলাদা ছিল না কিছু। এবার ওদের বাড়ির যে বাউন্ডারি ওয়াল আর ওদের বাড়ির মধ্যে যে গ্যাপটা, সেটা খুবই কম। এবং রাস্তা দিয়ে তুমি ডাইরেক্ট ওদের বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। রাস্তা দিয়ে প্রথমে একটা ছোট্ট লোহার গেট, সেইটা খুলে তোমাকে ওই যে বাউন্ডারি ওয়াল বরাবর একটুখানি হেঁটে একটা মোড় ঘুরে তারপরে আসতে হবে। তারপর গিয়ে ওদের বাড়িতে ঢোকার তুমি মেন গেট ওদের পাবে, কাঠের মেন গেট ছিল। তো এবার ছোট থেকেই আমি যেহেতু ওখানে খেলতে যেতাম, এবার ওই বাড়িতে দুটো ভাই বোন ছিল, আমরা 3 জনে মিলে খেলতাম। 3 জনে মিলে খেলতাম হচ্ছে ওদের 3 তলার ছাদে। সেই ছাদের ওপর না পাশাপাশি অনেক নারকেল গাছ, সুপারি গাছ এসব ছিল। এবার আমাদের মায়েরা না আমাদেরকে একটু বকাই দিত যে সন্ধ্যা হয়ে গেলে ওখানে খেলবি না, সন্ধ্যাবেলা নিচে নেমে আসবি, তোরা 5টা 5:30 অব্দি খেল, কিন্তু সূর্যের অস্ত চলে গেলে আর উপরে খেলিস না। এবার ছোটবেলায় যা হয়, আমরা তো অত কথা শুনি না, খেলাতেই তখন মত্ত, মানে স্কুল থেকে এসে কতক্ষণে তাড়াতাড়ি খেলতে যাবো এরকম একটা বিষয়। আর ওদের ওই 3 তলার ছাদের মাঝখানটাতে ঠাকুর ঘর ছিল। আমরা কি করতাম, 6টা নাগাদ যদি সূর্য অস্ত চলে যায়, তাহলে 6:30 অব্দি আমাদের খেলার টাইম, ওই 8 ঘন্টা আমরা ওদের ঠাকুর ঘরের ভেতর বসে খেলতাম। এবার ওরা ছিল ব্রাহ্মণ। এবার ওদের বাড়িতে না 6:30 নাগাদ একজন পুরোহিত আসতেন পুজো করতে। তো তিনি যখন আসতেন, তখন আমরা আবার আমাদের খেলার সরঞ্জাম গুটিয়ে যে যার বাড়ি চলে যেতাম। ওরা ওদের ঘরে ঢুকে যেত, আমি আবার আমার বাড়ি চলে আসতাম। যেই দিনের এটা ঘটনা, সেই দিনকে খুব বৃষ্টি পড়ছে, কিন্তু খেলা তো বন্ধ করা যাবে না। আমি ছাতা নিয়ে ওদের বাড়িতে খেলতে গেছি। এবার তখন টিপ টিপ বৃষ্টি পড়ছে বলে আমরা ডিসাইড করি যে না, আজকে আর ছাদে খেলবো না, চল তোদের ঠাকুর ঘরে গিয়ে খেলি। ভালো কথা, আমরা ঠাকুর ঘরে গিয়ে খেলছি। 5টা থেকে 6টা হয়ে গেছে, 1 ঘন্টা পার। ওই যে ভাই বোনের মা, কাকিমা, সে তখন আমাদেরকে নিতে এসছে, বলছে যে তোরা এখনো এখানে খেলে যাচ্ছিস, চল নিচে গিয়ে খেলবি, এত বৃষ্টি বেড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাও তোরা এখানে খেলছিস একা একা। তো আমাদের 3 জনকে জোর করে নিচে নিয়ে যায়, বলে যে আমাদের সামনে বসে খেল, কারণ আমরা তো ছোট তখন অনেকটাই, আর ওই ভাই বোনেরা আমাদের থেকেও তখন ছোট ছিল। স্বাভাবিকভাবেই যেখানে বাজ টাজ পড়ছে সেইখানে না খেলাটাই সে আরো ওপেন ছাদের মধ্যে। আমরা তখন দোতলাতে চলে আসি। দোতলাতে যেই ঘরে বসে আমরা 3 জন খেলছি, তার পাশেই ওদের রান্নাঘর ছিল, কাকিমা সেখানে রান্না করছে রাতের। আর আমরা যেই ঘরটাতে খেলছিলাম, তার ঠিক সামনেটাতে ওদের যে ঠাকুমা, তিনি বসে পেপার পড়ছেন। খুব ভালো বিষয়, আমাদের 3 জনের তো ভীষণ মজা যে আজকে আরেকটু বেশিক্ষণ খেলতে পারবো, কারণ বৃষ্টি বেড়েছে, তার ফলে বাড়ি যেতে হবে না। তো সেই কাকিমা আমাদের 3 জনকে বলে, তোরা যখন খেলছিস সেখানে বসে খেল, তোদের জন্য একটুখানি চা বানিয়ে দিই। আর দেখবে ছোটবেলায় না চা খাওয়া মানে একটা আলাদা রকমের ব্যাপার ছিল। তো কাকিমা তখন বলে, আমরা 3 জন বসে ওখানে খেলছি, কাকিমা আমাদের জন্য চা বানাতে যায়। এই সময় বৃষ্টি কিন্তু বেড়েছে আরো, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে বাজে, ওয়েদারটা খুব বাজে ছিল। সেই সময় আমার মা আমাকে ডাকে। এবার যেহেতু খুব লাগোয়া বাড়ি না পাশাপাশি, তো ওদের যে ঘরের বেডরুমটা আর আমাদের ঘরের, মানে আমার বাড়ির তোমার রান্নাঘরের জানলাটা না খুব মুখোমুখি ছিল। তা আমার মা যদি রান্নাঘরে এসে ডাকে, তো ওদের বেডরুম থেকে অনায়াসে সেটা শোনা যায়। এতটাই কম ডিস্টেন্স ছিল। তা
আমার বাড়ির ডাকনাম দেবযানী, তো সেটাকে না সবাই শর্টে দেবী বলতো। তো আমার মা আমাকে ডাকছে, দেবী, এই দেবী, দুবার ডেকেছে। সেটা আমরা তো সবাই শুনেছি। ওই ভাই বোনগুলো বলছে, ধুর দেখো না জেঠিমা আবার তোমাকে বৃষ্টির মধ্যে ডাকছে। আমি বলছি যে হ্যাঁ রে মা ডাকছে। আবার মা বলছে, এই দেবী। 3 বারের বেলায় আমি না বলেছি হ্যাঁ মা বলো। ওই ঘরে বসে বসেই কিন্তু আমি কথাটা রিপ্লাই দিচ্ছি, মাকে কিন্তু আমি দেখিনি ডাকতে, আমি জাস্ট আওয়াজটা শুনেই রিপ্লাই দিয়েছি। আমাকে বলছে তাড়াতাড়ি বাড়ি আয় তো। আমি বললাম আচ্ছা যাচ্ছি। কাকিমা উঠে এসেছে রান্নাঘর থেকে, সেও শুনেছে। সে শুনে বলছে, কি রে তোর মা কিরকম? এই বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে, তার মধ্যে তোর মা তোকে বাড়ি যেতে বলছে? কেন, একটু পরে গেলে কি হবে? একদিন পড়তে না বসলে কি হবে? আমি বলছি না গো মা, না পড়তে বসার জন্য নয়, নিশ্চয়ই কোনো দরকার আছে। মা বলছে, তোকে দিয়ে আবার কি দরকার? ওই কাকিমা বলছে। আমি বললাম না না, মার নিশ্চয়ই কোনো দরকার আছে, সেই কারণেই আমাকে ডাকছে। আমি না বাড়ি যাই গো। তখন কাকিমা বলছে যে ঠিক আছে, তাহলে একটা কাজ কর, আমি তোকে তোর বাড়ি পৌঁছে দিই। আমি বলছি না, আমাকে বাড়ি পৌঁছানো দরকার নেই, আমি চলে যাব, কারণ এই তো পাশের বাড়ি, তো জানি জাস্ট ওই গলিটা দিয়ে বেরোবো, তারপরে এই তোর রাস্তা দিয়ে গিয়ে বাড়ি ঢুকে যাবো। আমি আর রাস্তা দিইনি। এবার নিজে একা একা করে নিচে নেমেছি। নিচে নেমে কাকিমাকে বলছি, ও কাকিমা দেখো না, তোমাদের এই গলির যে লাইটটা সেটা জ্বলছে না। তো কাকিমা বলছে যে দেখ, আমি তো উপর থেকে চেষ্টা করছি, তাহলে কি আমি টর্চ নিয়ে আসবো? আমি বলছি না, ছেড়ে দাও, আমার বাড়ির যে সামনের লাইটটা সেটা জ্বালানো ছিল, তো ওইখানে অল্প অল্প আলো এসে পড়ছিল ওদের গলিটাতে। মানে ওই সিচুয়েশনটা কিরকম বলতো, ওই আলো আধারি হয় না, অল্প অল্প তোমার আলো এসে পড়ে, কিছুটা হলেও দেখা যায়, সেই রকম। এবার আমি ওদের যে কাঠের দরজাটা যেটা দিয়ে ওদের বাড়িতে ঢুকে বেরোয়, সেই দরজাটাকে টেনেছি, ছাতাটা খুলেছি। ছাতা খুলে এবার গলি দিয়ে জাস্ট 1 পা 2 পা করে হাঁটছি। আমি যেই হাঁটাটা শুরু করেছি, বৃষ্টি তো পড়ছে। আমার মা আমাকে আবার ডাকছে পেছন থেকে, বলছে, এই দেবী, দেবী পেছনে তাকা, এই দেবী। আমার না হঠাৎ করে গাটা প্রচন্ড ভার হয়ে গেছে। তখন কিন্তু আমার বয়স কম, আমার মাথায় কিন্তু এত কিছু নেই, স্টিল আমার গা ভার হয়ে গেছে, আমার পাটা চলছে না। আমি এগোনোর চেষ্টা করছি, কিন্তু আমি এগোতে পারছি না। আর কন্টিনিউ পেছন থেকে আমার মা আমাকে ডেকে যাচ্ছে। আমি ছাতা মাথায় দিয়ে এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, সারা শরীর ভার হয়ে গেছে, পা এগোতে পারছি না। আর কন্টিনিউ ওই ডাকটা আস্তে আস্তে আমার কানের কাছে আসছে। আমার মাথার মধ্যে তখন ঘুরছে যে আমার মা তো নিশ্চয়ই ওদের বাড়ির গলিতে এসে আমাকে ডাকবে না, তাহলে কে ডাকছে? তখন আমি ভাবছি একটাই জিনিস, যে যাই হয়ে যাক আমি না পেছন ঘুরে তাকাবো না। আমার মা আমাকে ছোটবেলায় একটা জিনিস বলেছিল যে এরকম যদি পেছন থেকে কেউ ডাকে, তাকাবি না হুট করে। সেই কথাটা আমার মাথার মধ্যে ঘুরেছিল। আমি পেছন ঘুরে তাকাইনি, আর ওই ডাকটা কন্টিনিউ আস্তে আস্তে আমার কানের কাছে আসছে। আমি চেষ্টা করছি এগোনোর, বাট পারছি না। আমার তো একটা হাতে ছাতা ধরা, আরেক হাতে আমার ওই খেলনার যে ব্যাগটা, সেই ব্যাগটা ধরা ছিল। আমি ফিল করলাম যেই হাতে আমার খেলনার ব্যাগটা ধরা, পেছন থেকে না ওই হাতটাকে কেউ একটা ধরলো, খুব চেপে ধরলো। আমার কিন্তু ব্যথা লাগছে, আমি কিছু বলতে পারছি না মুখে, কারণ আমি খুব ভয় পেয়ে রয়েছি, আর আমার তখন অনেকটা ছোট আমি। কিন্তু এই পুরো সবকিছু আমার এখনো মনে আছে, খুব স্পষ্ট ভাবে মনে আছে। এইরকম সিচুয়েশনে ভগবানই হয়তো পাঠিয়েছিল ওখান থেকে আমাকে উদ্ধার করার জন্য। আমি রোজ তোমার দুবেলা খাওয়ার পর যে কুকুরটাকে খেতে দিতাম না রাস্তার, ও কোথা থেকে ওই গলিটার ভেতর আসে, সামনের দিক থেকেও আসে, আর ও প্রচন্ড চিৎকার করতে করতে, ঘেমঘেউ করতে করতে আমার সামনে এরকম ছুটে আসে। আমার তো ওই সময় অবস্থা আরো খারাপ, আমি ভাবছি পেছন থেকে কে একটা ডাকছে, হাত টেনে ধরছে, আবার সামনের দিক থেকে কুকুর আসছে, হয়তো আমাকেই কামড়াবে। আমাকে কামড়ায়নি, ও
ও চিৎকার করতে করতে আসলো, ঘেউ ঘেউ করতে করতে এসে ঠিক আমার যেই হাতটা ঝোলানো, যেই হাতে আমার ব্যাগটা নেওয়া, যেই হাতটা আমার চেপে পেছন থেকে ধরা, ঠিক তার পাশে এসে দাঁড়ালো, ঠিক তার পাশে। ওইখানে ও দাঁড়িয়ে আমার পেছন দিকে মুখ করে, ও মানে পেছন দিকটাতে ও তাকিয়ে না, ও ঘেউ ঘেউ করছে, কন্টিনিউ বার করে গেল। আমি সেই সময় অদ্ভুত একটা গায়ের শক্তি পেলাম। আমার মনে হলো যে একটা প্রাণ আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার মধ্যে একটা শক্তি আসলো যে এখান থেকে আমাকে বেরোতে হবে। আমি খুব তাড়াহুড়ো করে ওখান থেকে না বেরোলাম। আর কুকুরটা কিন্তু কন্টিনিউ ওরকম ডাকছে, ও কিন্তু ডাকাটা থামায়নি। আমি তড়িঘড়ি করে আমার বাড়িতে আসলাম। বাড়িতে এসে তো সেই দরজা পিটাচ্ছি, দরজা খুলো করে। আমার ঠাকুমা এসে দরজাটা খুললো। খোলার পর আমাকে বলছে, এই বৃষ্টির মধ্যে তুই এসছিস কেন? আমি বলছি যে মাই তো আমাকে ডেকেছে। বলছে তোর মা বাবা দুজনই আমার ঘরে বসে রয়েছে যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি বলছি মানে? মাই তো আমাকে ডাকলো। মা বাবা আমাকে ডেকে বলছে তুই এরকম ভিজে অবস্থাতে কেন এসছিস? আমি মাকে সোজা হাত ধরে আমাদের দোতলাতে নিয়ে গেলাম। দোতলাতে নিয়ে গিয়ে আমাদের যে রান্নাঘরের জানলাটা খুললাম। জানলাটা খুলে কাকিমাকে ডাকছি, ও কাকিমা তাড়াতাড়ি শোনো। কাকিমা স্বাভাবিকভাবেই ওদের বেডরুমের জানলা খুলেছে। কাকিমা বলছে আমার মাকে যে তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে মেয়েটাকে কেন রেখেছো? ও আমাদের বাড়িতে আর বৃষ্টিতে থামা অবধি থাকলে কি হতো? আমার মা না খুব অবাক। মা বলছে বিশ্বাস করো আমি ডাকিনি, আমি আরো উল্টে বলছিলাম যে ভালো হয়েছে বৃষ্টি পড়ছে, ওদের বাড়িতে থাকুক, ওরা আর একটু বেশিক্ষণ খেলতে পারবে, এমনিই তো পড়াশোনার জন্য অত খেলতে পারে না। আমরা তিনজনে না অবাক, কারণ ওরা তো 5 জন, আমরা টোটাল ওখানে 5 জন ছিলাম। আমরা 5 জনই আমার মার আওয়াজটা খুব স্পষ্টভাবে শুনেছিলাম যে মা আমাকে বাড়ি যেতে বলেছে। আর এদিকে আমার মা বাবা ঠাকুমা এরাও খুব মানে বলে যাচ্ছে যে আমরা কিন্তু তোকে ডাকিনি। তাহলে ডাকলোটা কে? যার ডাকে আমি আসলাম বাড়িতে। এবং যেই ডাকটা ওই গলি থেকে বেরোনোর পর কন্টিনিউ আমার কানের কাছে এসে আমাকে ডাকছিল। এবং পেছন থেকে ওই হাতটাই বা কার ছিল যে হাতটা আমাকে ওরকম চেপে ধরেছিল? তারপর তো আমার মা আমাকে মাথা টাথা মুছিয়ে দিচ্ছে, কারণ ভিজে গেছি, আমাকে চেঞ্জ করিয়ে দেবে। সেই সময় দেখছে যেই হাতটা আমি বললাম চেপে ধরেছিল, একটা পুরো হাতের ওই রকম একটা ছাপ আমার ওই হাতটার মধ্যে ছিল। আর পিঠের কাছটাতে না ওইরকম নখের আঁচড়ের মতন কিছু 4-5 জায়গাতে আঁচড়। তারপর তো আমার ঠাকুমাও যেহেতু তখন বেঁচে ছিলেন, সেও তখন এইসব জিনিসগুলো দেখে। দেখার পর আমাকে তো কিছুদিন ওই বাড়িতে খেলতে মানে আর কি যেতে দেওয়া হয়নি। আর তারপর তো ওরা এই সমস্ত ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে প্রদীপ টদীপ জ্বালিয়ে তারপরে গঙ্গা জল ছিটিয়ে কি সমস্ত আরো মন্ত্র ওই সমস্ত কানে বলেছিল, সেগুলো আমার অতটা এক্সাক্ট খেয়াল নেই এখন। তবে এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে, এই ছোটবেলার ঘটনাটা। তো এটাই। তোমার প্রত্যেকটা যে ঘটনা রয়েছে, ঠিক আছে, আমার কোনোভাবে মনে হয়েছে ইন্টারকানেক্টেড। হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটেছে, বাট কমন জিনিসটা তুমি ছিলে। একদম মারাত্মক ঘটনা ছিল, মারাত্মক। মানে তোমার ঘটনার মধ্যে এমন একটা নেগেটিভিটি ছিল, ঠিক আছে, এমন একটা ব্যাপার ছিল, এতক্ষণ ধরে আমি শুনছিলাম, মানে জিনিসটাকে রিলেট করছিলাম না। আমার সত্যি কথা বলতে একটা মানে অজানা টাইপের একটা ভয় লেগেছে। একদম তোমার বাড়ির ঘটনাগুলো হয়তো অনেকের সাথেই ঘটেছে, মানে আমি যাদের সাথে কথাবার্তা বলছি, বাট তোমার ক্ষেত্রে ব্যাপারটা বা তোমার ভয়ের যে ব্যাপারটা, ওই জিনিসটা আমি খুব এফেক্টিভলি ফিল করতে পেরেছি। থ্যাংক ইউ প্রিয়দর্শিনী, তোমার ঘটনাটা শেয়ার করার জন্য, ঘটনাগুলো শেয়ার করার জন্য। খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার কথা হচ্ছে। একদম। আর থ্যাংক ইউ তোমাকেও যে এই সুযোগটা দেওয়ার জন্য, কি আমি সবার মধ্যে আমার এই জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি বলতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। একদম প্রিয়দর্শিনী। Curiofied presents
Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের ঘটনা। প্রিয়দর্শিনীর এই ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো, কোন ঘটনাটা আপনাদের সব থেকে বেশি নাড়া দিয়েছে সেটা ডেফিনেটলি জানাবেন। আজকে এই যে দুপুরবেলা এই ঘটনাটা শুনলেন, কোথা থেকে শুনলেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোনো রকমের স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। সো ওটা আপনারা কোথা থেকে শুনছেন, কখন শুনছেন সেটা এক্ষুনি কমেন্ট করে আমাকে জানান। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।